ইন আমেরিকা। আকাশ ওর ফুফুর কাছে বড় হয়েছে। এখন হয়তো আপনারা ভাবছেন আকাশ ওর ফুফুর কাছে কেন বড় হয়েছে। এর কয়েকটা কারণ আছে। কারণগুলো হলো আকাশের আব্বু মিস্টার শাহজাহান চৌধুরী আকাশের নিরাপত্তার জন্য আকাশকে আমেরিকায় পাঠিয়ে দেয়। আমেরিকায় আকাশের ফুফু ফুফা ও আকাশের একটা ফুফাতো বোনও আছে। নাম তার ঈশা। সারাদিন আকাশের সাথে দুষ্টমিতে মেতে থাকে। আকাশও ওখানেই পড়াশোনা শেষ করে, আর ঈশা এখনো অনার্স 3rd ইয়ারে পড়ে। প্রতিদিন আকাশ ঈশাকে ভার্সিটিতে দিয়ে আসে। ভার্সিটির সবাই আকাশ আর ঈশাকে চেনে। এর কারণ হলো ঈশার বাবা ওখানকার টপ মিলিয়নের মধ্যে 3য় নম্বরে আছে। ভার্সিটির সবাই ওদের সম্পর্কটা জানে ভাই বোন। আজকে আকাশ ঈশাকে নিয়ে ভার্সিটিতে গেল, কারণ আজকে আকাশের রেজাল্ট দিবে। সেজন্য ঈশা ও আকাশ অফিসের ভেতর বসে আছে রেজাল্ট নেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে আকাশের রেজাল্ট দিল। আকাশ ওই ভার্সিটির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সেজন্য ঈশা ওর বান্ধবী এবং আকাশের বন্ধুদের ট্রিট দেওয়ার জন্য রেস্টুরেন্টে নিয়ে যায়। আজকে এই পার্টি আমার পক্ষ থেকে, কারণ আমার ভাইয়া ভার্সিটির মধ্যে প্রথম স্থান অধিকার করায় আমি আজ তোদের সবাইকে ট্রিট দিব। সবই তো বুঝলাম, কিন্তু যার জন্য পার্টি দিচ্ছিস সে হিরোকে তো এখনো দেখতে পাচ্ছি না। আরে ভাইয়া এখানে আসতে পারবে না, অন্য জায়গায় গিয়েছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তুই চিন্তা করিস না। তো আমাদের এখন কি খাওয়াবি? তোমাদের যা পছন্দ হয় তোমরা অর্ডার করে খেতে পারো। কথা বলতে বলতে আকাশ রুমে ঢুকলো। আকাশকে এখানে দেখে ওরা সবাই তো অনেক খুশি। বিশেষ করে ঈশা তো অনেক বেশি খুশি, কেননা ঈশা ভাবতেও পারেনি ওর ভাইয়া আসবে এখানে। এর কারণ আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। তার জন্য গল্পের সাথেই থাকুন, দেখবেন সবকিছু আপনারা বুঝতে পারবেন। সত্যি ভাইয়া, তুই যে এখানে আসবি আমি কল্পনাও করতে পারিনি। আমার একমাত্র বোনটা পার্টি দিয়েছে, আর আমি না এসে পারি? সত্যি দোস্ত, তোর কোনো কিছুর অভাব নেই, কিন্তু তবু তুই এত সাধারণভাবে কেন চলাফেরা করিস আল্লাহ জানে। সব প্রশ্নের উত্তর হয় না, তোরা খাওয়া শুরু কর, আমি চলে যাচ্ছি। প্লিজ ভাইয়া, সবার সাথে থাক না। তুই তো জানিসই আমার সব একদমই পছন্দ না। ঠিক আছে যা, তবে গাড়িটা তো নিয়ে যাবি। আমি ট্যাক্সিতে করে চলে যাব। কিন্তু কেন? দেখ, আমি এসব বিলাসিতায় নিজেকে জড়াতে চাই না। তুই খেয়ে চলে আয়, আমি বাসায় গিয়ে খাবো। কথাটা বলে আকাশ রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। আকাশ বের হতে গেলে ম্যানেজার আকাশকে সালাম দেয়। এর কারণটা হচ্ছে এই রেস্টুরেন্টের মালিকও কিন্তু আকাশ, কেননা আকাশের ফুফা ওনার সব সম্পত্তি আকাশ আর ঈশার নামে লিখে দিয়েছে। ঈশার আব্বু আকাশকে নিজের ছেলের মতো করেই বড় করেছেন। আকাশ ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা ট্যাক্সি করে বাড়ির সামনে চলে আসে। অন্যদিকে রেস্টুরেন্টের সবাই ঈশাকে প্রশ্ন করে আকাশের এত সম্পত্তি থাকা সত্ত্বেও কেন আকাশ খুব সাধাসিধেভাবে চলাচল করে। কিন্তু ঈশা এর কোনো উত্তরই দিতে পারে না, কারণ এর উত্তরটাও যে ঈশার অজানা। আচ্ছা ভাইয়ের কথা ছাড় তো, তোরা খেয়ে নে। ঈশা ওর বান্ধবী ও আকাশের ফ্রেন্ডদের নিয়ে খাওয়া শুরু করলো, কিন্তু সবাই খাচ্ছে, তবে ঈশা তেমন কিছুই খেলো না। অন্যদিকে আকাশ ট্যাক্সির ভেতর বসে আছে, আর অন্যদিকে ড্রাইভার গাড়ি বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে না। কি হলো ড্রাইভার, ভিতরে কেন যাচ্ছেন না? স্যার, আপনি কি ভুল ঠিকানায় চলে আসছেন? কেন? না মানে, এটা যদি আপনার বাড়ি হয় তাহলে তো আপনার কম করেও 10 থেকে 15টা গাড়ি চলাফেরা করতো, কিন্তু আপনি এত ট্যাক্সি করে আসলেন। তোমাকে ভাবতে হবে না, গাড়িটা ভিতরে নাও। না স্যার, আমরা ভয় করছে, দেখছেন না ওদের হাতে বন্দুক, যদি আমাকে মেরে ফেলে। কিচ্ছু হবে না, এই কার্ডটা দিয়ে ওদের দেখাও, তাহলে তোমাকে গাড়ি নিয়ে ভিতরে যেতে দিবে। আকাশের কথা মতো ড্রাইভার ওদের কার্ডটা দেখালে ওরা গেট খুলে দেয়। ট্যাক্সির ড্রাইভার গাড়িতে বসে পড়ে এবং গাড়িটা ভেতরে নিয়ে যায়। গাড়ি ভেতরে গেলে কয়েকজন গার্ড এসে আকাশের মাথায় ছাতা ধরে, যাতে করে আকাশের রোদ না লাগে। আমি ট্যাক্সি ড্রাইভারকে ভাড়া মিটিয়ে দিয়ে বাসের ভিতরে চলে আসি। ফুফি, অনেক ক্ষুধা লেগেছে, খাবার দাও। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আকাশ উপরের রুমে চলে যায়।
আকাশ ওখানে একটা বড় রুমে থাকে। রুমের পাশেই বারান্দা আছে, অনেক বড়। ওখানে আকাশ জিম করে। কিন্তু আকাশের ক্ষুধা লাগাতে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। নিচে এসে আকাশ খাবার খেতে বসে যায়। আকাশের ফুপু আকাশকে ভাত বেড়ে দিচ্ছে আর আকাশ খাচ্ছে। আর আকাশের ফুপুর হাতের রান্না ছাড়া আকাশ অন্য কারোর হাতের রান্না খাবেই না। কিছুক্ষণ পরে আকাশের ফুপা ও ঈশা এলো। ফুপা, খেতে বসো। 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে বসতে হবে। ঈশা আর ওর আব্বু উপরে চলে যায়। ঈশা, আমি না মাঝে মাঝে ভুলে যাই, এটা আমার বাড়ি না, আকাশের। কেন আব্বু হঠাৎ এত বছর পর এই কথা মনে হলো তোমার? কি করবো বল, এমন ভাবে আদেশ করলো মনে হচ্ছে আমি ওকে ভয় পাই, আর এই বাড়িটা ওর। তুমি তো ভাইয়াকে বরাবরই ভয় পাও। আব্বু 1 মিনিট শেষ, তাড়াতাড়ি করো। আমি ফ্রেশ হয়ে নেই, নয়তো খবর হবে। ইনি আকাশের ফুপা। এই বাড়িটা ওনার হলেও বাড়ির সবাই আকাশকে অনেক ভয় পায়। সেজন্য আকাশ যে এমন সাদাসিধে ভাবে চলে, এর জন্য কেউ আকাশকে কিছু বলার সাহস পায় না। এইদিকে আকাশের ফুপা ফ্রেশ হয়ে নিচে নেমে আসে, সাথে ঈশাও আসে। ফুপা, তাড়াতাড়ি খেয়ে নাও, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা আকাশ? খাওয়া শেষ করো, তারপর বলবো। ওনারা খাওয়া শেষ করে নেয়। এবার বল কি কথা? আমি দেশে যেতে চাই। তা তো ভালো কথা, কিন্তু হঠাৎ 13 বছর পর আজকে যেতে ইচ্ছে হলো কেন? পড়াশোনা তো শেষ, এখানে থেকে আর কি করব? আমরা কি তোর কেউ না? আমি তো ভেবেছিলাম সবকিছু তোকে বুঝিয়ে দিব। ঈশার তো বিয়ে হয়ে গেল, এইসব সামলাবে কে? সেজন্য আমি ভাবছিলাম তোর কাছে সব তুলে দিব, কিন্তু তুই চলে গেলে এসব দেখবে কে? চিন্তা করো না, আমি অফিসে না গিয়েও যেমন এত বছর ধরে সব দেখে শুনে রেখেছি, এখন তো ঠিক তেমন করেই রাখবো। ভাইয়া, তুই চলে গেলে আমি কি নিয়ে থাকবো? তোর জন্য এই ব্যবস্থা করে নিয়েছি। কি সেটা ভাইয়া? তোর বিয়ে। ভালো হবে না বলে দিলাম। এত তাড়াতাড়ি তোর বিয়ে দিচ্ছি না, তুইও আমার সাথেই যাবি দেশে। সত্যি ভাইয়া? আমিও যাব। এবং তুই আমার সাথেই থাকবি। তাহলে তোমরাও চলো। কি ব্যবস্থা? ঠিক আছে, আমি এখন ঈশাকে নিয়ে যাব, তোমরা যেদিন সময় পাবে চলে আসবে। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস, কিন্তু কাল একটা মিটিং আছে, তোকে থাকতে হবে ওখানে, আর ঈশাকেও। ঠিক আছে, কিন্তু আব্বুকে কিছু জানতে দেওয়া হবে না। তুই এভাবে দেশে গেলে তোর জন্য রিস্ক হয়ে যাবে। 13 বছর আমি দেশের বাইরে ছিলাম, তাছাড়া আমাকে ওখানে কেউই এখন চিনবে না, সেই জন্য টেনশনে কিছু নেই। আমি কাল ঈশাকে নিয়ে চলে আসব, আর কালকে মিটিংটা শেষ করে আমি ঈশাকে নিয়ে চলে যাব। তুমি সব ব্যবস্থা করো। পরের দিন আকাশ ঈশাকে নিয়ে অফিসে চলে যায়। ওই দিন মিটিং এ সবকিছু বুঝিয়ে দেয় আকাশ, কিভাবে কি করতে হবে। ওনাদের সবকিছু বুঝিয়ে আকাশ অফিস থেকে বের হয়ে এয়ারপোর্টে চলে আসে ঈশা ও ঈশার আব্বুকে নিয়ে। এয়ারপোর্টে আগে থেকে আকাশের ফুপু বসেছিল। আকাশ ওর ফুপু ও ফুপার থেকে বিদায় নিয়ে ওরা দুজনে প্লেনে বসে পড়ে। দীর্ঘ 4 ঘন্টা পর ওরা লন্ডনের এয়ারপোর্টে এসে পৌঁছায়। প্লেন থেকে নেমে ওরা এয়ারপোর্টের ভেতরে দেখে এয়ারপোর্টের ভেতর অনেক সিকিউরিটি। কিন্তু আকাশ বুঝতে পারছে না এত সিকিউরিটি কেন। ভাইয়া, এত সিকিউরিটি কেন? তা তো আমিও ভাবছি, কারণ এয়ারপোর্টে তো এত সিকিউরিটি থাকে না, মনে হচ্ছে কোনো ভিআইপি ব্যক্তি আসবে, সেই জন্য এত সিকিউরিটি। হতে পারে, কিন্তু জেনে আমরা কি করব? চল এবার। ঈশা, এতটা বছর পর বাড়িতে যাচ্ছি, আমি বাড়িটা চিনব কিনা তাই তো বুঝতেছি না। আরে ঠিকানা বলে দিলে যে কেউ নিয়ে যাবে, আর তোর আব্বুর পরিচয় দিলে তো এখান থেকে এরাই আমাদের নিয়ে যাবে। না ঈশা, এমনটা করা যাবে না, তুই আমার সাথে সাথে আয়। ঈশা আকাশের সাথে সাথে আসতে থাকে। আকাশ এয়ারপোর্ট থেকে বের হলে আকাশের সামনে 4টা ছেলে এসে দাঁড়ায়। ঈশা তো ওদের দেখে ভয় পেয়ে গেল, কেননা ওদের চারপাশে যে লোকগুলো আছে ওদের সবার হাতে বন্দুক। কিন্তু আকাশ ঈশাকে চমকে দিয়ে ওদের 4 জনের সাথে কোলাকুলি করলো। ভাইয়া, এরা 4 জন কে? এরা হলো আমার ছোটকালের বন্ধু,
শাকিল, অন্তর, মোহাম্মদ, শহীদুল এরা আমার বন্ধু। বর্তমানে এরা সিবিআইতে কাজ করে। আর এয়ারপোর্টের ভিতরে বাইরে যে সিকিউরিটি গুলো দেখছিস ওরা এদেরই লোক। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আকাশ, এই মেয়েটি কে? তোদের বলেছিলাম না ওর কথা? ও হচ্ছে আমার মিষ্টি একটা বোন, নাম ঈশা চৌধুরী। তোরা ওকে বোনের মতো দেখবি। আরে কি যে বলিস তুই, তোর বোন মানে আমাদেরও বোন। হয়েছে কি, সন্দেহ করার আগে এখান থেকে বের হতে হবে, নয়তো সমস্যা হয়ে যাবে। আরে চিন্তা কেন করছিস? আমরা থাকতে তোদের গায়ে ও ঈশার গায়ে কেউ টোকা দিতেও পারবে না। আমার কথা কেন বললেন? ভাইয়ারও তো ক্ষতি হতে পারে। আপনার ভাইয়ের সম্পর্কে আপনি নিজেও এখনো ভালো করে কিছু জানেন না। ঈশা, সব কথা কি এখানেই বলবি? এবার গাড়িতে ওঠ। হ্যাঁ চল। কথাটা বলে দৌড়ে গাড়িতে উঠে গেল। কিরে, এ তো এখনো বাচ্চাই রয়ে গেল। এবার কি তোরা যাবি না? আমি চলে যাব। হ্যাঁ চল। ওরা 6 জন একটা গাড়িতে উঠলো। ওদের গাড়িটা বুলেট প্রুফ ও ওয়াটার প্রুফ, সাথে গাড়ির ছাড়াগুলো। গাড়ি চলতে থাকে, ওদের মধ্যে কথাবার্তা চলতে থাকে। ভাইয়া, একটা কথা বলবো? কি কথা? খিদে লেগেছে। তুই আগে বলবি না? শাকিল ড্রাইভারকে বল রেস্টুরেন্টের সামনে গাড়ি থামাতে। শাকিল ড্রাইভারকে বললে ড্রাইভার একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামায়। চল ঈশা, আর তোরাও আয়। আরে আমরা এই পোশাকে ভিতরে যাওয়াটা ঠিক হবে না। তুই আর ঈশা যা, আমরা গাড়িতে আছি। আর এই নে কার্ড, আর এই নে বন্দুক। আরে এইগুলা নিয়ে আমি কি করব? রেস্টুরেন্টে খেলে তো পাউন্ড দিতে হবে, আর তোর কাছে তো পাউন্ড নেই। আর বন্দুক তো তোর আত্মরক্ষায় ব্যবহার করবি। আমার কাছে ক্যাশ আছে, আর এটা নিয়ে গেলে ভিতরে তো ঢুকতে দিবে না। ঠিক আছে, কোনো সমস্যা হলে কল দিবি। ওকে, চল ঈশা। আকাশ ঈশাকে নিয়ে ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে ওরা একটা কেবিনে ঢুকে খাবার খেয়ে নেয়। কিন্তু যখনই ওরা বের হবে তখন একজন ওয়েটার ওদের সামনে আসে। স্যার, রেস্টুরেন্টে অনেক লোক মানুষদের জিম্মি করে রেখেছে 1 ঘন্টা ধরে। কি বলছেন? আমরা তো 30 মিনিট হলো ঢুকলাম। কই, আমরা তো তেমন কিছুই দেখলাম না। স্যার, আপনারা তো পিছনের গেট দিয়ে ঢুকেছেন, তাই স্যার বাঁচতে চাইলে আবার ওই গেট দিয়ে বেরিয়ে যান। এই কথা আগে কেন বলেননি? স্যার, আপনারা ক্ষুধার্ত ছিলেন, সেজন্য ভাবলাম আপনাদের খাইয়ে নিরাপদে বের করে দেব। ধন্যবাদ, কিন্তু বাকি লোকদের কোথায় নিয়ে গেছে? পার্টি রুমে। আচ্ছা, আপনি পুলিশকে কল দিয়েছেন? স্যার, আমরা হোটেলের ফোন ছাড়া ইউজ করতে পারি না, আর ওটা রিসেপশন রুম। আচ্ছা, আমি ব্যবস্থা করতেছি। আকাশ ওর ফোন বের করে শাকিলকে কল দিয়ে সবকিছু বলতে থাকে। আকাশের কথা শুনে শাকিল, অন্তর, মোহাম্মদ, শহীদুল ওরা 4 জন পেছনের গেট দিয়ে ভেতরে ঢোকে। আকাশ, তুই ঈশা নিরাপদে গাড়িতে চলে যা। কিন্তু তোরা? আমাদের কিছু হবে না, তুই যা। তুই এখানে থাক, আমি ভিতরে যাচ্ছি। ভাইয়া, আমার একটা ভয় করবে। কিন্তু আমাকে যে যেতেই হবে, ওরা একটা বিপদে পড়ে যাবে নয়তো। কিন্তু ভাইয়া, তোর কিছু হয়ে গেলে আমি কি করব? আমার কিচ্ছু হবে না, তুই গাড়িতে বস, আর কোনো কারণেই গাড়ি থেকে বের হবি না। আমি তোর সাথে কথা বলতেই থাকবো, তাই তোর কোনো ভয় নেই। আচ্ছা ভাইয়া, সাবধানে। তুই চিন্তা করিস না, আমি ঠিক ফিরে আসবো। আকাশ ঈশাকে নিয়ে গাড়িতে চলে আসে। আকাশ ঈশার থেকে বিদায় নিয়ে ভেতরে চলে যায়। ওখানে গিয়ে দেখে শাকিল, অন্তর, মোহাম্মদ, শহীদুল ওরা কেউই নেই। সেজন্য আকাশ ওদের খুঁজতে পার্টি রুমের দিকে যায়। ওখানে দেখে ওদের 4 জনকে কয়েকটা লোক বন্দুক তাক করে নিয়ে যাচ্ছে। আকাশও তাদের পিছু পিছু যেতে থাকলো। এক প্রকারে আকাশ একটা কোণে বন্দুক দেখতে পেল। বন্দুকটা যে শাকিলের তা চিনতে অসুবিধা হলো না, কারণ এই বন্দুকটাই শাকিল আকাশকে দিতে চেয়েছিল, কিন্তু আকাশ নেয়নি। তাই আকাশ বন্দুকটা হাতে নিল আর ওই লোকগুলোকে গুলি করে পেছনে থাকা 3টা লোককে মেরে ফেলল। এইটা দেখে ওরা 4 জন বাকিগুলোর সাথে মারামারি শুরু করে দিল এবং ওখানে থাকা ওদেরকে মেরে রেস্টুরেন্টে একটা রুমে নিয়ে রেখে আসলো। আকাশকে দেখে ওরাও একটু শান্তি পেল। একে একে ওরা 5 জন রুমে প্রবেশ করলো এবং ওই রুমে থাকা গুন্ডাগুলোকে গুলি করতে লাগলো। ওরাও পাল্টা গুলি করতে লাগলো। ওদের কয়েকটা গুলি এসে শাকিল, অন্তরের গায়ে লাগে।
কিন্তু ওদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট থাকার কারণে ওদের কিছু হলো না। সেই জন্য ওরা গুন্ডাগুলোকে সহজেই হারিয়ে দিতে পেরেছে। ওদের সবাইকে মেরে ফেলে ওরা 5 জন যেই রুম থেকে বের হতে যাবে, তখনই একটা গুন্ডা গুলি করলে গুলিটা এসে আকাশের হাতে লেগে বেরিয়ে যায়। এতে করে রক্ত পড়তে থাকে আকাশের হাতে। এতে করে আকাশ পড়ে যেতে গেল, কেউ একজন এসে আকাশকে ধরে ফেলল। শাকিল পেছনে ফিরে গুন্ডাটাকে গুলি করে মেরে ফেলে। অন্তর তাকিয়ে দেখে আকাশ একটা মেয়ের কোলে শুয়ে আছে আর হাত থেকে রক্ত পড়ছে। সেই জন্য তাড়াতাড়ি করে আকাশকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যেতে থাকে, সাথে ওই মেয়েটাকেও, যে আকাশে পড়ে যেতে দেখে ধরে ফেলে। এইদিকে ঈশা তো কেঁদেই চলেছে, কেননা এই খবরটা যদি আকাশের আব্বু শুনে তাহলে তো পুরো লন্ডনে আতঙ্ক ছড়িয়ে দেবে। ভাইয়ার কি হয়েছে? তেমন কিছু না, হাতে গুলি লেগে বেরিয়ে গিয়েছে। ডক্টর সেলাই করে দিলেই ঠিক হয়ে যাবে। গাড়ি হসপিটালে চলে আসলে আকাশকে তাড়াতাড়ি আইসিইউতে নিয়ে যাওয়া হয়, কিন্তু আকাশের শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে যাওয়াতে রক্তের প্রয়োজন পড়ে। ওখানে থাকা কারোর সাথে রক্ত মিলছে না, কিন্তু ওই মেয়েটার সাথে মিলে গেল রক্তের গ্রুপ। সেই জন্য মেয়েটা আকাশকে রক্ত দিয়ে মেয়েটা ওখান থেকে চলে যায়। অপারেশন শেষ হলে আকাশকে বেডে শিফট করা হয়। 6 ঘন্টা পর আকাশের জ্ঞান ফিরে। আকাশ পাশে তাকিয়ে দেখে ঈশা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। আরে পাগলি, দেখ আমার কিছু হয়নি। কি দরকার ছিল ওদের সাথে লাগতে যাওয়ার? আমি না গেলে তো অনেক ক্ষতি হয়ে যেত ওদের। আকাশ আর ঈশা কথা বলছিল, তখনই শাকিল, অন্তর, মোহাম্মদ, শহীদুল ওরা রুমে আসে। এখন কেমন আছিস? এই তো ভালো, কিন্তু তোদের মুখ এরকম শুকনো দেখাচ্ছে কেন? তোর জন্য আমাদের বাঁচাতে গিয়ে তোর এই অবস্থা, তাহলে তুই বল আমরা ভালো থাকি কি করে? তোরা আমার বন্ধু, তোদের কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকতাম বল? এখন আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে। অন্যদিকে ঈশার আব্বু আকাশের আব্বুকে কল দিয়ে সব কথা বলতে থাকে। শুধু আকাশ যে লন্ডনে এসেছে এই কথাটা এখনো বলেনি। আকাশের আব্বু আকাশের সাথে কথা বলতো না, সেই জন্য শাহজাহান চৌধুরী ওনার বোনের কাছে কল দিয়ে আকাশের খোঁজ খবর নিত। আকাশ ওর আব্বুর সাথে কেন কথা বলে না তা আপনারা গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। ওই দিন আকাশকে হসপিটাল থেকে নিয়ে গিয়ে একটা সেফ হাউসে রাখা হয়, আর এই সেফ হাউসটা শাকিল, অন্তর, মোহাম্মদ ও শহীদুল ওদের 4 জনের জন্য। এখানে ওদের প্রাণের কোনো সংকট থাকলে ওরা এখানে এসে নিজেদের যাতে রক্ষা করতে পারে সেই জন্য এই সেফ হাউসটা তৈরি করা। তুই এখন রেস্ট নে, আমাদের কাজ আছে, ওখানে যেতে হবে। মিটিং এ আজকে না গেলে হয় না? আকাশের মুখে এমন কথা শুনে শাকিল অবাক, কেননা এই মিটিং এর কথা আকাশ কি করে জানলো? তুই কি করে জানলি? আমি আরো অনেক কিছু জানি না, তোরা নিজেরাই জানিস না। কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ মিটিং, যেতেই হবে। তোদের মিটিং এ আজকে কি আলোচনা করবে তা আমি তোদের এখান থেকে বলে দিতে পারবো। মানে? তাহলে শোন, আজকের মিটিংটা হবে একের বিরুদ্ধে। তুই কি করে একে কি চিনিস? তবে একটা কথা মনে রাখবি, একে কোনো সাধারণ লোক না, আর নাও কোনো খারাপ কাজ করে। তাহলে শুধু শুধু তোরা কেন নিজের প্রাণটাই দিবি? কি বলছিস কি তুই? মাদের মারার মতো সাহস কি করে পাবে ওই একে? আমি যাই বলছি ঠিক বলছি, একটু ভেবে দেখবি। আমি চাই না তোদের কিছু হয়ে যায়। আচ্ছা তোরা মিটিং এ যা, আমি ঈশাকে নিয়ে এখানে আছি। দরকার হলে কল দিবি, আর এখানে খাবার রাখা আছে আন্ডারগ্রাউন্ডে। ঠিক আছে, তবে সাবধানে যাবি। ঈশা, আকাশের খেয়াল রাখবি। তা আপনাদের বলতে হবে না, আমি আমার ভাইয়ের খেয়াল ঠিকই রাখবো। আচ্ছা আকাশ, যাই, মিটিং শেষ করে একটা মিশনে যাব, 2 দিন পর আসবো। কোনো সাহায্য লাগলে বলিস। আকাশের কথা শুনে ওরা হাসলো। তুই এখানে আসলি মাত্র 1 দিনও হলো না, আর তুই কি করে আমাদের সাহায্য করবি? তার সময় বলে দিবে, সাবধানে যাবি। ওরা 4 জন রুম থেকে চলে গেল। ভাইয়া, আমরা কি এখানেই থাকবো? আমি ভাবছি এখানে এসে অনেক শপিং করব, ঘুরবো, বেড়াবো। এখন তো মনে হচ্ছে তার কিছুই হবে না। আমি একটু সুস্থ হই, তোর সব ইচ্ছে পূরণ করব। সত্যি ভাইয়া? সত্যি। তুই এখন একটু খেয়ে রেস্ট নে। আর তুই? আমিও রেস্ট নিব। কথাটা বলে ঈশা ওখানে থাকা একটা বেডে শুয়ে পড়ে।
অন্যদিকে শাকিল, অন্তর, মোহাম্মদ ও শহীদুল ওরা 4 জন অফিসে চলে এসেছে। ওরা অফিসে এসে নিজেদের কেবিনে চলে যায়। তখনই কেউ একজন ওদের ডাক দেয় মিটিং রুমে আসার জন্য। সেই জন্য ওরা 4 জনই মিটিং রুমে চলে যায়। ওই রুমে আরো অনেক অফিসার ছিল। তোমাদের যে জন্য ডেকেছি, তোমাদের সবাইকে একটা মিশনে যেতে হবে। মিশন সম্পর্কে একটু বলে দিবেন? মানে আমাদের কি করতে হবে ওখানে? সবকিছু বলবো। স্যার, আমার একটা কথা ছিল। কি কথা? স্যার, আর 4 বছর ধরে এই চেয়ারটা খালি পড়ে আছে। এই চেয়ারটা আসলে কার? এই চেয়ারটা হচ্ছে আমাদের বড় স্যারের। কিন্তু স্যার, আমরা তো কেউই ওনাকে আজ পর্যন্ত দেখলাম না। ওনাকে দেখার দরকার নেই। তাছাড়া এই মিশনটা হবে একে বিরুদ্ধে। তা না হয় বুঝলাম, কিন্তু আমাদের সাথে তো একে সম্পর্কে কিছুই জানি না। না ওর কোনো ছবি, না কোথায় থাকে, কিছুই না। এবং ও কি ছেলে না মেয়ে, এটাই তো আমরা জানি না। এটাই আমাদের বড় ব্যর্থতা। কিন্তু তোমাদের যে মিশনে দিব, ওই মিশনটা অনেক রিস্ক আছে। ওই মিশনে গেলে হয়তো তোমরা বেঁচেও না ফিরতে পারো, কারণ ওই মিশনটা হবে একটা আইল্যান্ডে হবে। আর ওই আইল্যান্ডের চারিদিকে এত সিকিউরিটি যে ওখানে তোমরা প্রবেশ করতে পারবে কিনা তা আমি বলতে পারবো না। ওই আইল্যান্ডে প্রবেশ করার জন্য তো কোনো গেট হবে। ওই আইল্যান্ডে ঢোকার জন্য তো গেট নেই। সেই জন্য ওখানে কিভাবে ঢুকতে হবে তা তোমাদেরই বের করতে হবে। কিন্তু স্যার, আমরা 10 জন মিলে এত বড় মিশন কিভাবে শেষ করব? তোমাদের সাথে 500 কমান্ডোর দেওয়া হবে। আমাদের কখন যেতে হবে? এখনই তোমরা তৈরি হয়ে নাও। ওকে বস। মিটিং শেষ করে ওরা 50টা প্রাইভেট হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়ে। ওরা ওই আইল্যান্ডের কাছে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যায়। সেজন্য ওই আইল্যান্ডের পাশে ছোট একটা দ্বীপে ওরা ল্যান্ড করে, কারণ এমনিতেই ওই জায়গাটা অনেক ভয়ঙ্কর। তার উপর রাত হয়ে যাওয়াতে এই মিশনটা রাতে করা যাবে না। সকালে ওই আইল্যান্ডে যাওয়ার রাস্তা বের করতে হবে। এইদিকে সন্ধ্যা হয়ে যায়। আকাশ ও ঈশা ওদের ঘুম ভেঙে যায়। আকাশ ঘুম থেকে উঠে ঈশাকে ডাকতে চায়। এইদিকে ঈশাও উঠে বসে আছে। ঈশা, নাস্তা করতে আয়, তোকে খাইয়ে আমাকে একটা জায়গায় যেতে হবে। কি বলছো ভাইয়া? তুমি এই সন্ধেবেলায় কোথায় যাবে? আমার একটু কাজ আছে, তোকে একা একা থাকতে হবে। ভাইয়া, আমার তো ভয় করবে। এর জন্য আমি তোকে আব্বুর কাছে দিয়ে আসবো। কি? তুই আমাকে মামার কাছে দিয়ে আসবি? মামা যদি তোর কথা জিজ্ঞেস করে তখন কি করব? বলবি তুই একা এসেছিস। কিন্তু তুই কোথায় থাকবি? আমি আজ রাতটা পার করে হোটেলে উঠবো, তারপর তোকেও আমার কাছে নিয়ে যাব। মামু তো কখনো রাজি হবে না। আর তুই তো জানিস আমি ওখানে মামা কিছুতেই আমাকে একা ছাড়বে না। তা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই ওই বাড়িতেই থাকবি। বাকিটা আমি তোকে ফোনে বলবো, তাই রেডি হয়ে নে। ওকে। ওরা নাস্তা করে রেডি হয়ে নেয়। আকাশ ঈশাকে ওদের বাড়ির সামনে নিয়ে এসে নামিয়ে দেয়। এবার তুই ভিতরে যা, আর হ্যাঁ, আব্বুকে একটা কল দে, তাহলে ভিতর থেকে আম্মা এসে তোকে নিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তুই কোথায় যাবি আর কবে আসবি? আমি অনেক তাড়াতাড়ি চলে আসবো। আমি তাহলে আসি। আকাশ ওখান থেকে চলে যায়। আকাশের কথা মতো ঈশা ওর মামাকে কল দিয়ে বললে আকাশের আম্মু ঈশাকে নেয়ার জন্য গেটের সামনে চলে আসে। আর মিসেস পারুল বেগম আসাতে সিকিউরিটি গেট খুলে দেয়। ঈশা ওর মামিকে দেখার সাথে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। কেমন আছিস ঈশা? আমি তো অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমি অনেক খুশি হয়েছি তুই এসেছিস, কিন্তু আকাশ আসেনি। না মামি। সিকিউরিটি, লাকেজটা ভিতরে নিয়ে যাও। ম্যাডাম, চেক করে পাঠিয়ে দিচ্ছি। চেক করতে হবে না, নিয়ে আসো। ঠিক আছে ম্যাডাম। ঈশা আকাশের মায়ের সাথে বাড়ির ভেতরে চলে যায়। অন্যদিকে শাকিল, অন্তর, শহীদুল, মোহাম্মদ ওরা 4 জন বসে না থেকে ওই আইল্যান্ডে যাওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে, কিন্তু কোনো রাস্তাই ওরা খুঁজে পাচ্ছে না। সেজন্য ওরা দেখতে থাকলো পানির ভেতর দিয়ে কোনো পথ আছে কিনা। সেজন্য ওরা দ্বীপের চারপাশে কোনো সিক্রেট দরজা বা কোনো কিছু আছে কিনা তা দেখার জন্য এই দিক ওই দিক খুঁজতে থাকে, কিন্তু কোনো কিছুই ওরা পায়নি। এত কষ্ট না করে ওই দ্বীপটা মিসাইল দিয়ে উড়িয়ে দিলেই তো হয়।
কথাটা তো মন্দ না। সেজন্য ওরা আইল্যান্ডটাকে উড়িয়ে দেওয়ার জন্য মিসাইল রেডি করে রাখে। এখন শুধু মিসাইল লঞ্চ করা বাকি। একবার মিসাইল লঞ্চ হলে ওই দ্বীপটাকে আর খুঁজেই পাওয়া যাবে না। সেজন্য ওরা যেই মুহূর্তে মিসাইল লঞ্চ করবে তার কিছুক্ষণ আগে আইল্যান্ডটা সমুদ্রের নিচে তলিয়ে যায়। এটা দেখে শাকিল, অন্তর, মুহাম্মদ ও শহীদুল এবং ওদের সাথে থাকা বাকি কমান্ডোগুলো আশ্চর্য হয়ে যায়, কেননা এত বড় একটা আইল্যান্ড কিভাবে সমুদ্রের নিচে ডুবে যেতে পারে। ওখানে থাকা কমান্ডার শাকিলকে জিজ্ঞেস করে, বস এখন কি করব? মিশন ক্যান্সেল করো আর এখনই হেডকোয়ার্টারের দিকে রওনা দেওয়ার ব্যবস্থা করো। শাকিলের কথা মতো কমান্ডার মিশন ক্যান্সেল করে সবাই হেলিকপ্টারে বসে ওদের হেডকোয়ার্টার চলে আসে। ওদের এইভাবে আসতে দেখে সিভিআই সহকারী স্রিপ তো অবাক, কেননা উনি ভেবেছিল ওরা মিশন কমপ্লিট করে এসেছে। সেই জন্য উনি শাকিলকে ওয়েল ডান জানায়, কিন্তু শাকিল বলে ওঠে, স্যার আমরা মিশন কমপ্লিট করতে পারিনি। কেন? এরপর শাকিল ওখানে ঘটে যাওয়া সবকিছু ওদের বসকে বলতে থাকে। এটা কিভাবে সম্ভব? একটা আইল্যান্ড কিভাবে সমুদ্রের নিচে তলিয়ে যেতে পারে? বস আমরা নিজেরাও বুঝতে পারছি না কি হলো। ঠিক আছে, তোমরা আসতে পারো। অফিস থেকে বের হয়ে ওরা চারজন ওদের সেফ হাউসে চলে আসে, কিন্তু সেফ হাউসের ভেতরে ওরা কাউকে দেখতে পাচ্ছে না। সেই জন্য ওরা আন্ডারগ্রাউন্ডে খোঁজ করে, কিন্তু সেখানেও দেখতে পাচ্ছে না। সেই জন্য দরজার সামনে থাকা সিসিটিভি ফুটেজ চালু করে দেখে আকাশ ঈশাকে নিয়ে বেরিয়ে গেল। ওহ শিট, এই আকাশকে নিয়েও আর পারি না। এভাবে না বলে ঈশাকে নিয়ে কোথায় গেল? এইদিকে ফোনটাও বন্ধ। এইদিকে ঈশা ওর মামির সাথে বাড়ির ভেতরে চলে আসে, কিন্তু ঈশা খেয়াল করে বাড়ির ভেতরে এত সিকিউরিটি যে বলার বাহিরে। ঈশা ভেতরে গেলে আকাশের আম্মু ঈশাকে একটা রুমে নিয়ে যায়। ঈশা, এই রুমে থাকতে তোর কোনো অসুবিধা হবে না তো? মামি কি যে বলো না, এটা তো আমার রুমের থেকে অনেক বড়। ঠিক আছে, তুই ফ্রেশ আয়, আমি খাবার দিচ্ছি। মামা কোথায়? এই তো 9টার দিকে চলে আসবে। তুই ফ্রেশ আয়, আমি খাবার দিচ্ছি। কথাটা বলে পারুল আক্তার নিচে চলে আসে। অন্যদিকে ওরা সেফ হাউসে বসে আছে আর অনেক চিন্তায় আছে। আকাশ হঠাৎ কাউকে কিছু না বলে কোথায় গেল? এইগুলো ভাবতে ভাবতে সকাল হয়ে যায়। শাকিল ঘুম থেকে উঠে দেখে আকাশ সেফ হাউসের ভেতরে ঢুকছে। কই ছিলিস সারা রাত? একটু কাজে বাইরে গিয়েছিলাম। তুই এখানে আসলি একদিনও তো হলো না, তোর কি কাজ থাকতে পারে? আমার কথা বাদ দিয়ে এটা বল, তোরা মিশন শেষ করে কেন আসলি না? তুই কি করে জানিস? আমি তোদের আগে বলেছি, আমি যা জানি তা হয়তো তোরাও জানিস না। আমি আজ থেকে হোটেলে থাকবো। তা না হয় বুঝলাম, কিন্তু তুই বাড়িতে কেন উঠবি না? সেসব কথা পরেও জানতে পারবি। এখন আমি একটা হোটেলে উঠবো আর এখানকার সবচেয়ে বড় ভার্সিটিতে ভর্তি হব। কেন? পরে জানতে পারবি, এখন আমি আসি। আকাশ ওখান থেকে বের হয়ে একটা হোটেলের দিকে চলে যায়। এরপর লন্ডনের নামকরা কলেজে অ্যাডমিশন নেয় পিএইচডি করার জন্য। ওই দিন সবকিছু ঠিক করে আকাশ হোটেলে চলে আসে এবং ঈশাকে কল দিয়ে সব জানিয়ে দেয়, আর ঈশাকে হোটেলের ঠিকানা দিয়ে দেয় যাতে করে ঈশা চলে আসতে পারে। পরের দিন সকালে ঈশা ওর মামিকে অনেক বুঝিয়ে কোনো সিকিউরিটি না নিয়ে হোটেলে চলে আসে, কারণ সিকিউরিটি আনলে তো ঈশার সমস্যা হবে, আকাশেরও। ঈশা হোটেলের রিসেপশনে এসে রুম নাম্বার জিজ্ঞেস করতেই ওরা বলে দিল এই রুমটা কোন দিকে। ঈশা ওই দিকের রুমটায় চলে গেল, আর দরজা খোলা ছিল, সেজন্য রুমের ভেতরে চলে আসলো। কি রে, চলে এসেছিস? ভাইয়া তুমি দরজাটা কেন খোলা রেখেছিলে? জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আরে আমি তো তোর জন্য খোলা রেখেছিলাম। এখন চল ভার্সিটিতে যাই। আচ্ছা চলো। ঈশাকে নিয়ে ভার্সিটিতে আসি, তবে একটা ট্যাক্সি নিয়ে, কোনো গাড়ি ছাড়াই। ওরা দুজনে গাড়ি থেকে নেমে ভার্সিটিতে ঢোকে। দেখে অনেক ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে কয়েকটা ছেলের সামনে। আকাশ ওইদিকে খেয়াল না করে চলে যেতে চাইলো, ওখান থেকে একটা ছেলের ডাক পড়ে, ওই হিরো এদিকে আয়। আকাশ কথাটা শুনে থেমে যায়। আমাকে বলছেন? তুই ছাড়া এখানে আর কেউ তো নেই। কি জন্য ডেকেছেন? তোর সাথে ওই ছেলেটাকে বল আমার পায়ের জুতোটা মুছে দিতে। যদি না বলি? তাহলে অনেক কিছুই হতে পারে, যেমন ওকে তুলে নিয়ে ওর চেয়ে বেশি বলা হয়তো প্রয়োজন হবে না, বুঝে নে।
আমি তোমাদের থেকে অনেক সিনিয়র, আর সিনিয়রের সাথে কিভাবে কথা বলতে হয় তা মনে হয় তোমরা জানো না। অন্য একটি ছেলে বলে ওঠে, তুই কে রে যে তোকে এত কৈফিয়ত দিতে হবে? আমি কেউ না। ঈশা চলে যেতে চাইলে ছেলেগুলো ঈশাকে নিয়ে বাজে মন্তব্য করে। সেজন্য যে বাজে মন্তব্য করেছে ঈশা ওই ছেলেটির গালে 2টা থাপ্পড় দিল। পুরো ভার্সিটির সবাই যেখানে ওদের সামনে কথা বলতে ভয় পায়, সেখানে কিনা একটা মেয়ে ওর গায়ে হাত তুলেছে, এটা কি ভাবা যায়? তোর এত বড় সাহস, তুই এই আশিকের গায়ে হাত তুলেছিস? আজ তোদের কেউই বাঁচাতে পারবে না। কথাটা বলে যেই ঈশার দিকে যেতে চাইলো, সঙ্গে সঙ্গে একটা মেয়ে এসে ঈশার সামনে দাঁড়ায়। ওই মেয়েটার সামনে দাঁড়াতে আশিক ভয় পেয়ে যায়। আশিক, তোকে কত করে মানা করেছি এইসব কাজ ছেড়ে দিতে। দেখ, তুই এটার মধ্যে নাক গলাবি না। করলে কি করবি? এক প্রকারে আশিক চলে গেল, কারণ আশিক ভালো করেই জানে ওর সাথে লাগতে গেলে হিতে আশিকেরই ক্ষতি। এখন হয়তো আপনারা ভাবছেন, ঈশার সাথে এত কিছু হয়ে গেল, আকাশ কেন চুপ করে রইল? আসলে আকাশ ভালো করেই জানে ঈশা চাইলে এদের মতো 6 থেকে 7টাকে একাই সাজদা করতে পারবে। সেই জন্য আকাশ চুপ করেছিল। এরপরই মেয়েটি আকাশের সামনে এসে দাঁড়ায়। আপনার সামনে আপনি জিএফকে ওরা বাজেভাবে কথা বলতেছে, আর আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন। আসলে আমি থাক, আর বলতে হবে না। সরি আপু, ও আমার মামাতো ভাই, কিন্তু আমরা ভাই বোনের মতোই, একজন আরেকজনের খেয়াল রাখি। তা কেমন খেয়াল রাখে তা তো দেখেই ফেললাম। তা এই এমন হাবলার মতো থাকে কেন? আসলে ভাইয়া মারপিট এইসব কিছুই জানে না। আচ্ছা, ভার্সিটিতে কোনো সমস্যায় পড়লে আমার সাথে যোগাযোগ করবে। আপনার নাম? আমি ইরা চৌধুরী। এই ভার্সিটিতে অনার্স 4th ইয়ারে পড়ি, আর এই ভার্সিটির সভাপতির মেয়ে। ধন্যবাদ আপু, আপনার সাথে পরিচিত হয়ে। ইরা ওখান থেকে চলে যায়। এখন ফাঁকে আপনাদের ইরা চৌধুরীর পরিচয়টা একটু দিয়ে দেই। শফিকুল চৌধুরীর একমাত্র মেয়ে হচ্ছে ইরা চৌধুরী, সাথে এই গল্পের নায়িকা। ইরা সম্পর্কে বেশি বর্ণনা দিলাম না, কারণ গল্পটা রোজার সময় লেখা হয়েছে, সেই জন্য একটা মেয়ের এরকম বর্ণনা দেওয়া ঠিক হবে না। শফিকুল চৌধুরী এই ভার্সিটির সভাপতি, তার সাথে ওনার নিজস্ব কোম্পানি আছে, সাথে আরো অনেক রকমের ব্যবসা। এক কথায় বলতে গেলে উনি টপ মিলিয়নের মধ্যে 7 নম্বরে আছেন। এবার গল্পে ফেরা যাক। ভাইয়া, হা করে কি দেখছিস? ওই মেয়েটাকে কথা না বলতেও মুখ দিয়ে বের হয়ে গেছে। সত্যি? এই না না না, থাক, আর লজ্জা পেতে হবে না, চল। ঈশা, আমি মাঝে মাঝে এটাই ভুলে যাই, তুই আমার বড় না, আমি তোর বড়। আমি তোর বড়। আকাশ ওই দিন আর কোনো ক্লাস করলো না, ভার্সিটি থেকে বের হতে যাবে। তখনই সামনে দেখে ছোট একটা ছেলে দাঁড়িয়ে ভিক্ষা করছে। সেই জন্য আকাশ ছেলেটার সামনে গেলে ছেলেটা আকাশ পাউন্ড দিতে বলে। তুমি ভিক্ষা কেন করছো? স্যার, আমরা গরিব তো, তার উপর আমার একটা চোখ অন্ধ। আচ্ছা, তুই থাই শুধায়। এই তো স্যার, এখান থেকে সামনে গিয়ে হাতের বাম পাশে একটা গালি আছে, ওইখানেই। আমাকে এখানে নিয়ে যাবি? চলেন স্যার। ঈশা চল, ওর সাথে যাই। আকাশ ঈশা ছেলেটার পেছনে যেতে লাগলো। ছেলেটা একটা বস্তির মতো একটা জায়গায় ওদের নিয়ে আসলো। তোমরা কি এখানে থাকো? জি, কিন্তু কিছু গুন্ডা আমাদের এখান থেকে তাড়িয়ে দিতে চায়। কেন? ওনারা এখানে নাকি হোটেল বানাবে। স্যার, ওই লোকগুলো আবার এসেছে। আকাশ তাকিয়ে দেখলো এখানে প্রায় 50টার উপরে পরিবার হবে, আর ওদের বস্তির সামনে 10 থেকে 12টা লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আর বস্তি খালির কথা বলছে। এরা তোমার কি ক্ষতি করেছে? কেন তোমরা এদের এখান থেকে বের করে দিতে চাও? তা কি তোকে বলতে হবে? ভালো চাস তো এখান থেকে চলে যা, নয়তো বাঁচবি না। তা পরে দেখা যাবে, এখন এখান থেকে না গেলে তোদেরকে বাঁচাবে কে সেই চিন্তা কর। আকাশের কথা শুনে লোকগুলো হাসে। দেখ তোর হাল কি। ঈশা, তুই ওই দিকটা গিয়ে বস, আমি এদের দেখছি। ঠিক আছে ভাইয়া। ঈশা আকাশের থেকে দূরে চলে যায়। ঈশা চলে যাওয়ার পরই আকাশ ওর পায়ের থেকে বন্দুক বের করে ওদের মারতে থাকে। ওরাও পাল্টা গুলি করে, কিন্তু আকাশের সাথে পেরে না ওঠায় ওরা ওখান থেকে পালিয়ে যায়।
ওরা চলে গেলে আকাশ ঈশাকে বের হতে বলে। ঈশা বের হয়ে আসলো। ভাইয়া তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। এখন ওদের জন্য কিছু একটা করতে হবে। কি করবি? দেখ কি করি। আকাশ ওর ফোন থেকে কাকে যেন কল করে। কল দেওয়ার 30 মিনিটের মধ্যে 4টা ট্রাক আসে। প্রতিটা ট্রাকে রমজানের অনেক পণ্য আসে। এরপর আকাশ ওখানে থাকা এক একটা পরিবারকে এক একটা ব্যাগ দিয়ে দেয়, আর একটা কার্ড দিয়ে এটাও বলে কোনো প্রয়োজন হলে আমাকে কল করো। এই কথা শুনে ওখানে থাকা সবাই আকাশকে অনেক দোয়া করে। এইদিকে এত কিছু হয়ে গেল, ঈশা এখনো কিছু বুঝতে পারছে না। আগরে কি দেখছিস? এখানে আসলে একদিনও হলো না, আর তোর কাছে এত কিছু কি করে আসলো? কথা না বলে চল। ওকে চল, কিন্তু ভাইয়া আমি এখন কোথায় যাব? মানে তোর সাথে না বাড়িতে? বাড়িতে। আর তুই? হোটেলে। তুই এখান থেকে বাড়িতে চলে যা। আম্মু কিছু জানতে চাইলে বলবি তুই শর্টটা করে দেখার জন্য বের হয়েছিস। ঠিক আছে ভাইয়া, আমি আসি, তুইও যা। ওরা ওখান থেকে যে যার জায়গাতে চলে আসে। ঈশা বাড়িতে আসতেই আকাশের আব্বু ঈশাকে বলে ওঠে, ঈশা মামুনি, তুমি নাকি কোনো সিকিউরিটি আর গাড়ি না নিয়ে বাইরে গিয়েছিলে? হ্যাঁ মামা। ঈশা, তুমি জানো না তুমি এভাবে বাইরে যাওয়াটা ঠিক হয়নি। এরপর থেকে তুমি যেখানে যাবে তোমার সাথে 8 জন সিকিউরিটি যাবে সব সময়। কিন্তু মামু। কোনো কিন্তু নয়, এখন উপরে গিয়ে ফ্রেশ হয়ে খেতে আসো। ঠিক আছে। ঈশা ফ্রেশ হতে চলে গেল। অন্যদিকে আকাশ হোটেলে গিয়ে ভাবতে থাকে। তখনই একটা কল আসে আকাশের ফোনে। আকাশ কলটা রিসিভ করে। বলো কি জন্য কল দিয়েছো? জানি আমি। আর একটা কথা, ভার্সিটিতে কয়েকজন লোক পাঠাবে কাল। ওদের বলবে এই কাজগুলো যেন শেষ করে। আকাশ কল কেটে দিয়ে ভাবতে থাকে, কাজটা কি ঠিক করলাম? এদিকে শাকিল সহ ওরা 4 জন আজকেও ওই আইল্যান্ডের উদ্দেশ্যে বের হয়। কিন্তু আজকে ওরা এসে দেখে আইল্যান্ডটা ঠিকই আছে, কিন্তু তাহলে রাতে হঠাৎ করে ওটা ডুবে গেল কেন? এই বলে শাকিল ওদের নিয়ে পানিতে নেমে যায়। ওরা আইল্যান্ডটা যতটা কাছে আসলো, ঠিক তখনই ওরা খেয়াল করলো আইল্যান্ডটা থেকে কেউ যেন বের হচ্ছে, কিন্তু বের হওয়ার জন্য কোথাও কোনো রাস্তা দেখতে পাচ্ছে না। সেজন্য ওরা অনেক সতর্কতার সাথে আইল্যান্ডের কাছে চলে আসলো। ওরা ওই আইল্যান্ডের কাছে আসলে রাডারের মধ্যে ধরা পড়ে যায়। এতে করে ওদের জালের মাধ্যমে আটকিয়ে ফেলা হয়। সাথে ওদের চোখ বেঁধে আইল্যান্ডের ভেতরে নিয়ে গিয়ে একটা রুমে বেঁধে রাখা হয়। অন্যদিকে আকাশ পরের দিন সকালে ভার্সিটি যায়। ওখানে গিয়ে ইরাকে দেখতে পেল একটা গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আকাশ কোনো কথা না বলে চলে যেতে চাইলে ইরা আকাশকে ডাক দেয়, এই ছেলে এইদিকে আয়। আমাকে বলছেন? এইদিকে আয়। কাল তোর সাথে থাকা মেয়েটি কোথায়? ওই তো বাসায়। চল তুই আমার সাথে। কোথায়? গেলেই দেখতে পাবি। কথাটা বলে ইরা আকাশকে নিয়ে একটা হসপিটালে আসে। আমরা এখানে কেন এসেছি? ভেতরে আয়, বুঝতে পারবি। ইরা আকাশকে নিয়ে ভেতরে যায়। এইদিকে তাকা, কাল তোর সাথে এদের ঝগড়া হয়, কিন্তু আজ এরা হসপিটালে। এর কারণটা কি? আমি তো কিছু করিনি। তা তো পুলিশ বুঝবে। পুলিশ কেন? মনে হচ্ছে কিছুই বুঝিস না। ওই তো পুলিশ আসলো বলে। এরই মধ্যে পুলিশ এসে আকাশকে নিয়ে যায়, কিন্তু এরা ইচ্ছে করলেও আকাশকে বাঁচাতে পারবে না, কারণ আকাশ এখন মার্ডার কেসের আসামি। পুলিশ আকাশকে লকআপে নিয়ে আসে। আমি কি একটা কল করতে পারি? এই নে। আকাশ, শাকিল সব ওদের কল করেই যাচ্ছে, কিন্তু ওদের ফোন বন্ধ পাচ্ছে। সেজন্য একটু চিন্তিত হয়ে পড়েছে। কি রে, কোনো ব্যবস্থা করতে পারিস নাই? ওদের ফোন বন্ধ। তা ওদের পরিচয় কি? ওরা সিবিআই তে কাজ করে, আমার বন্ধু। কি, তোর বন্ধু সিবিআই তে কাজ করে? আমাদের কিচ্ছু করার নেই। ওনারা আসলে তোকে ছেড়ে দেওয়া যেত, এখন উকিল ছাড়া আর কোনো উপায় নেই। তখনই কেউ একজন বলে ওঠে, এই যে উকিল, ওকে ছেড়ে দিন। কাগজ চেক করে আকাশকে ছেড়ে দিল। সত্যি আপনি আমার অনেক বড় উপকার করলেন। কি করে যে আপনার উপকারের ঋণটা আমি শোধ করব? চিন্তা করবেন না, সময় হলে আমি চেয়ে নিব। এখন আসি। কথাটা বলে ইরা চলে যায়।
এইদিকে আকাশ ইরার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। এদিকে আকাশ, শাকিল ও বাকি 3 জনকে খুঁজতে ওদের অফিসে যায়, কিন্তু ওখান থেকে বলা হয়েছে ওরা নাকি আজকে ডিউটিতে আসেনি। তাহলে ওরা কোথায় যেতে পারে? ওই তোদের ভাগ্য ভালো, তোদের ছেড়ে দিচ্ছি। এরপর থেকে যদি আইল্যান্ডের আশেপাশে তোদের দেখি তাহলে আর বেঁচে ফিরতে পারবি না। কথাটা বলে ওদের চোখ বেঁধে আইল্যান্ড থেকে অনেক দূরে একটা দ্বীপে এসে দিয়ে আবার চলে যায়। এইদিকে ওরা রক্ষা পেয়ে তাড়াতাড়ি করে ওই জায়গা থেকে চলে আসে। অন্যদিকে পরের দিন সকালে ইরা ওর আব্বুকে নিয়ে মিস্টার শাহজাহান চৌধুরীর বাড়িতে এসে হাজির। ইরার আব্বু আর আকাশের আব্বু মিলে কথাবার্তা বলছে, তখনই ঈশা এসে হাজির। মামু, আমি একটু শপিং এ যাব। আচ্ছা, যাওয়ার সময় গাড়ি নিয়ে যাবে। আমার গাড়ি লাগবে না। ঈশা, তুমি এখানে এসেছো অথচ আমাদের কোনো গাড়ি ইউজ করছো না, কোনো সমস্যা হয়েছে কি? না মামু। ওনাদের কথায় এবার ইরা পেছনে ফিরে তাকায়, তখন দেখে ঈশা দাঁড়িয়ে আছে, আর ঈশাও ইরাকে দেখে চিনে ফেলে। আরে ঈশা, তুমি এখানে? কিন্তু তুমি এখানে কেন? আমি তো আব্বুর সাথে এসেছি। ও হচ্ছে আমার একমাত্র বোনের মেয়ে ঈশা। কয়দিন আগে আমেরিকা থেকে এসেছে, আমাদের এখানে থাকবে কয়েক মাস। তা তোমার সাথে থাকা সেই ছেলেটি কোথায়? ঈশা মামুনি, ইরা কোন ছেলের কথা বলছে? কেউ না মামু, আমি আসি। আর কোনো কথা না বলে ঈশা ওখান থেকে চলে যায়। এইদিকে ইরার আব্বু কথা বলে ইরাকে নিয়ে চলে আসে। অন্যদিকে শাকিল সহ ওরা 4 জন সিপিআই হেডকোয়ার্টারে এসে হাজির। ওদের অবস্থা অনেকটা খারাপ ছিল, সেই জন্য ওদের হেডকোয়ার্টারে থাকা বেডে চিকিৎসা দেয়া হয়। অন্যদিকে ঈশা হোটেলে এসে হাজির, যেখানে আকাশ থাকে। ঈশা আর আকাশ বসে আছে। আসলে ঈশা সারাদিন আকাশের সাথেই থাকে, শুধুমাত্র বিকেলের পর ঈশা ওর মামার বাড়িতে চলে আসে, তাও আকাশ এসে নামিয়ে দিয়ে যায়। ভাইয়া, আজকে কিন্তু আমাকে শপিং এ নিয়ে যেতে হবে। ঠিক আছে, তুই রেডি হ, আমি তোকে নিয়ে যাব। ইরার কথা মনে আছে কি তোর? কে ইরা? আরে ওই দিন ভার্সিটিতে যে একটা মেয়ে আমাদের বাঁচালো, ওই মেয়েটা। তা কি হয়েছে এখন? মেয়েটাকে দেখলাম ওর আব্বুকে নিয়ে মামার সাথে কথা বলছিল। কার মামা? আরে আমার মামা, মানে তোর আব্বু। কেন এসেছে? জানি না, আমাকে দেখে চিনে ফেলে। ও তো তোর কথাও জিজ্ঞেস করছিল, কিন্তু আমি কোন রকম কথা ঘুরিয়ে ওখান থেকে চলে আসি। ভালো করেছিস, এখন রেডি হ। ভাইয়া, আমরা এখানে কেন এসেছি? তোকে আজ একটা সত্যি কথা বলার জন্য। কি ভাইয়া? ভিতরে চল, ঢুকতে দেখতে পাবি। আকাশ ঈশাকে নিয়ে ভেতরে যায়। ওখানে প্রতিটা গেট দিয়ে ঢুকতে গেলে কার্ড লাগে, তাই আকাশ প্রতিটা গেট দিয়ে কার্ড দিচ্ছে, ঢুকছে আর ঢুকছে। আকাশ ঈশাকে নিয়ে একটা কেবিনে আসে। কেবিনটা অনেক বড়, সাথে কেবিনে অনেক রকম হাই সিকিউরিটি দিয়ে ভরা। ভাইয়া, তুই এই রুমে কেন? তোকে সত্যিটা দেখানোর জন্য। কি সত্যি? দেখাচ্ছি। তখন আমি ওর সামনে থাকা একটা বোতামে চাপ দিয়ে দিলাম, বাসে থাকে আর অফিসে থাকা বড় বড় অফিসার একটা বোর্ড মিটিং এর রুমের দিকে যেতে থাকে, যা আমার সামনে থাকা সিসিটিভিতে দেখা যাচ্ছে। ভাইয়া, এরা কোথায় যাচ্ছে? আস আমার সাথে। আকাশ ঈশা হাত ধরে বোর্ড মিটিং রুমে যায়। যাওয়ার আগে ঈশার মুখে একটা মাস্ক দিয়ে চেহারা ঢেকে নেয়, সাথে নিজের চেহারাও। রুমে ঢুকে আকাশ ওখানে থাকা সবচেয়ে বড় চেয়ারে বসে পড়ে, আর অন্য একজন অফিসারকে বলে একটা চেয়ার আনতে। অফিসার চেয়ার এনে দিলে ঈশা ওখানে বসে পড়ে। আপনাদের এখানে এই জন্য ডেকেছি, আমাদের দেশে দিন দিন ক্রাইম অনেক বেড়ে যাচ্ছে। এদিকে আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন? ওখানে থাকা সবাই সবার মন্তব্য দেয়। এইসব কথা শুনে আকাশের মনে হয় এদের সাথে রাজনীতি জড়িত আছে, সেই জন্য আকাশ একটা সিদ্ধান্ত দেয়। আগে কি হয়েছিল তা জানতে চাই না, এখন থেকে আমি যা বলবো তাই হবে। আজ থেকে কোনো কেস হাতে পেলে, উপযুক্ত প্রমাণ হাতে থাকলে তাকে গ্রেপ্তার করবেন, সে যত বড় প্রভাবশালী লোকই হোক না কেন। যদি উপর থেকে কোনো নির্দেশ দেয় সেরে দেওয়ার জন্য, তাহলে কোনো মতেই ছাড়া যাবে না। এক কথায়, আমার অনুমতি ছাড়া কাউকে ছাড়বেন না।
সাথে আরো একটা কথা, আপনার সবাই একে নাম তো অনেকে শুনেছেন। ওখানে থাকা অনেক অফিসার হ্যাঁ সূচক উত্তর দিল। আপনাদের কাজ হলো একের বিরুদ্ধে যত প্রমাণ আছে সব ডিলিট করে দিবেন। আকাশের কথা শুনে ওখানে থাকা সবাই একজন আরেকজনের মুখ দেখছে। ওখানে থাকা একজন অফিসার দাঁড়িয়ে বলতে লাগলো, তাহলে স্যার আমাদের নেক্সট প্ল্যান কি? আর একে সবকিছু নষ্ট করেই বা কোনো দিব? আর আজ পর্যন্ত আমরা কেউ আপনাকে দেখিনি, সব সময় মাস্ক পরে থাকেন। এখানে আমার কথা শেষ কথা, এটা নিশ্চয়ই আপনারা সবাই ভালো করে জানেন। তাই আজ থেকে মিস্টার জাফর ইকবালের বিরুদ্ধে থাকা সব প্রমাণ একত্র করতে থাকেন আর আমাকে রিপোর্টটা করবেন। আরেকটা কথা, আমি কিছু নাম আর ছবি দিচ্ছি, এরা কোনো অসুবিধায় পড়লে এদের সাহায্য করবেন। আপনি যা বলবেন তাই হবে। আজকের মিটিংটা এখানে শেষ, আপনারা যেতে পারেন। ওরা চলে গেলে ঈশাকে নিয়ে আকাশ ওর কেবিনে চলে আসে, সাথে দুজনেরই মাস্ক খুলে নেয়। ভাইয়া এসব কি? তুই তাহলে? হ্যাঁ, তুই যা দেখেছিস সব সত্য। তুই তো 15 বছরেও কখনো লন্ডনে আসিসনি, তাহলে কিভাবে কি? মনে আছে, আমি প্রতি মাসে 5 দিনের জন্য কোথাও ঘুরতে যেতাম, তখন এখানে আসতাম। সত্যি ভাইয়া তুই জিনিয়াস। এখন চল শপিং এ যাব। চল। ওখান থেকে বের হয়ে ওরা একটা শপিং মলের সামনে চলে আসে। তখন ওরা শপিং মলের সামনে কিছু ছেলেকে দেখতে পায় যারা মেয়েদের বাজেভাবে ড্রেস করছে। ওদের মধ্যে কয়েকটা ছেলে ঈশাকেও ড্রেস করছিল, সেই জন্য আকাশ ওদের সামনে যায়। ওকে গিয়ে সরি বলো। যদি না বলি তাহলে এরপর থেকে দাঁড়াতে পারবি না। ওই হিরোগিরো দেখাতে আসবি না, তুই জানিস না আমরা কার লোক। কার লোক? একের লোক। আকাশ ভালো করেই জানে এরা একে লোক হতে পারে না, সেই জন্য আকাশ মোবাইল বের করে কি যেন টাইপ করে আবার মোবাইল পকেটে রেখে দেয়। কাকে ফোন করেছিস? পুলিশ আমাদের কিছুই করতে পারবে না। তাহলে 15 মিনিট এখানে বসে থাক, তারপর দেখ কি হয়। যখনই আকাশ চলে যেতে চাইলো, একটা ছেলে আকাশকে কাঁধে হাত রাখতেই আকাশ ছেলেটার হাত টেনে ভেঙে দেয়। তোর সাহস তো কম না, আমাদের গায়ে হাত দিস। শুধু হাত কেন, তোদেরও মেরেও রেখে দিব। তবে রে, আজকে তো তোকে কেউ বাঁচাতে পারবে না। এরপর ওদের মধ্যে মারামারি হতে থাকে। কিছুক্ষণ পরে আরো কতগুলো লোক আসে গাড়ি করে আকাশকে মারবে বলে। ততক্ষণে ওই জায়গায় আরো এক গাড়ি সিবিআই থেকে কমান্ডো এসে পুরো জায়গাটা গিয়ে রেখেছে। কমান্ডো, আমি তোমাদের ডেকেছি, এদের সবাইকে নিয়ে যাও আর ভালো করে কাজের জন্য করো, এদের থেকে কথা আদায় করো। কমান্ডো ওদের সবাইকে ধরে নিয়ে যায়। ততক্ষণে শপিং মলের সামনে অনেকটা ভিড় জমে যায়। এই ফাঁকে আকাশ ঈশাকে নিয়ে শপিং মলের ভেতরে ঢুকে যায়। ওখানে আকাশ ঈশাকে ওর পছন্দ মতো সব ড্রেস কিনে দেয়। ভাইয়া তুই এখানে অপেক্ষা কর, আমি ড্রেসগুলো পরে দেখি কেমন লাগছে। ঠিক আছে, যা। ঈশা ড্রেস চেঞ্জ করতে গিয়ে দেখে ইরা সামনে দাঁড়িয়ে আছে। ইরাকে দেখে তো ঈশা একটু চিন্তিত হয়ে পড়ে। এখানে কেন? এইদিকে ইরাও ঈশাকে বলে ওঠে, আরে ঈশা, তুমি এখানে কার সাথে এসেছো? আরে আমি তো ভাইয়ার সাথে এসেছি। কিন্তু তোমাকে তো বাড়ি থেকে একা বের হতে দেখলাম, তাহলে কি করে আসলো? আরে তেমন কিছু না, আমি যাই। কথাটা বলে ঈশা ওখান থেকে আকাশের কাছে এসে ওখান থেকে আকাশকে নিয়ে বেরিয়ে যায়। ইরা অনেক ডাকাডাকি করেছিল, কিন্তু ঈশা কোনো কথা না শুনেই চলে এসেছে। কি রে, এইভাবে নিয়ে আসলি কেন? আরে এই মেয়েটা এখানেও তো। কোন মেয়ে? আরে যে মেয়েটাকে বাসায় দেখলাম, সাথে ভার্সিটিতেও। যদি মানুষকে বলে দেয় তাহলে তো তুই শেষ। ঠিক করেছি, এখন তুই বাসে যা, আমি একটু অফিসে যাব। ওকে ভাইয়া। আকাশ ঈশাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায় অফিসে। অফিসে গিয়ে আকাশ, শাকিল শাহ ওদের 4 জনের সাথে দেখা করে। এখন কেমন লাগছে তোদের? এই তো অনেকটা ভালো। তা তোরা কেন এখানে আবার যেতে গেলি? কি করব, ওই আইল্যান্ডের রহস্য তো উদ্ঘাটন করতে তো হবেই। আচ্ছা, ওরা তোদের আটকে রাখার পর বেশি মারেনি তো? তুই কি করে জানিস ওরা আমাদের আটকে রেখেছে? সাবধানে থাকিস।
এই রে, ধরা পড়ে গেলাম নাকি? চুপ কেন? আচ্ছা, তোরা ক্রিমিনালদের ধরলে কি করিস? কি করি? আবার লকআপে ঢুকাই। তাহলে গুন্ডারা ধরলে তো কোনো রুমে আটকে রাখবে, ছবিতে দেখিস না? ওহ, তাই তো। কিন্তু ওরা আমাদের ছেড়ে দিল কেন? ইচ্ছে করলে তো আমাদের মেরে ফেলতে পারতো, কিন্তু ওরা তো তেমন কিছুই করলো না। বুঝলাম, তোদের কিছু না করাতে কি তোদের আফসোস হচ্ছে? তা না, কিন্তু আমাদের অনেক ভাবাচ্ছে। আচ্ছা, তোর রেস্ট কর, আমি যাই। আকাশ ওই রুম থেকে বের হয়ে টর্চার রুমে চলে আসে মাস্ক পরে। ওই রুমে চেয়ারের সাথে বেঁধে রাখা হয় কয়েকজন লোককে, যাদের আকাশ সকালে ধরিয়ে দিয়েছিল। আকাশ ওই রুমে আসতেই ওখানে থাকা অফিসার বুঝে যায় যে এটা ওদের বড় স্যার। ওরা কিছু বলেছে? হ্যাঁ স্যার, ওরা আসলে জাফর ইকবালের হয়ে কাজ করে, কিন্তু একে নামে বদনামি করার জন্য ওদের একে নাম ভাঙাতে বলেছে, যাতে করে সবাই একে ঘেন্না করে। ওদের পুলিশের হাতে তুলে দাও, সাথে জাফর ইকবালকে গ্রেপ্তার করার ব্যবস্থা করো। ওকে স্যার, তাই হবে। আকাশ ওখান থেকে চলে যায়। অন্যদিকে আজ একে একটা মিটিং ডেকেছে সেই আইল্যান্ডে, যেখানে সারা দেশের মাফিয়াদের আসতে বলা হয়েছে। ওই মিটিং সম্পর্কে কারো কোনো আইডিয়া নেই যে কেন ওদের আসতে বলেছে। একে একে 20টা দেশ থেকে মাফিয়ারা আসতে শুরু করলো ওই আইল্যান্ডে। 20টা দেশের মাফিয়াদের একটা বিশাল রুমে নেওয়া হলো। ওই রুমের চারপাশে এত সিকিউরিটি যে কোনো অপরিচিত ব্যক্তি ওই রুমের আশেপাশেও আসতে পারবে না। সব দেশের মাফিয়া চলে আসার পর মিটিং শুরু হতে থাকে, কিন্তু এখনো একে আসলো না। তাই একে আসা অবধি ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকলো। তখন তারা লক্ষ্য করলো কালো প্যান্ট, কোট, বুট পরা একটা লোক ওদের সামনে এসে চেয়ারে বসে পড়লো। লোকটার মুখে মাস্ক ছিল, যার জন্য তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। একে আসাতে সবাই দাঁড়িয়ে তাকে সালাম করে। একে ওই আইল্যান্ডে আসার সাথে সাথে আইল্যান্ডটা পানির নিচে ডুবে যায়, যাতে করে কেউ এখানে প্রবেশ করতে না পারে। সাথে এখানে কি হচ্ছে তা কেউই যেন না জানে। বসুন আপনারা, আপনাদের যে কারণে ডাকা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি স্যার, বলুন। আপনারা হয়তো জানেন আমাদের সাথে টক্কর দিয়ে জাফর ইকবাল ওর কাজকর্ম ঠিকই চালিয়ে যাচ্ছে, তাই আপনাদের কাজ হবে জাফর ইকবালের সমস্ত কাজে বাধা দেওয়া, সাথে ওদের শেষ করে দেওয়া। ওকে স্যার, আপনি যা বলবেন তাই হবে। জাফর ইকবাল আমাদের খারাপ বানানোর জন্য লোকজনদের আমাদের নাম ব্যবহার করতে বলেছে, যাতে করে আমাদের সবাই খারাপ যেন। তাই আজ থেকে আপনারা নিজেদের লোকজনদের সাবধানে থাকতে বলবেন, আর যারা আমাদের দলের না হয়েও আমাদের নাম ব্যবহার করে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন। তার সাথে আমি 1 মাসের জন্য আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো না, তাই সব কাজকর্ম নিজেরাই দেখবেন। কিন্তু পুলিশ? আর তার চিন্তা করতে হবে না, ওইসব আমি সামলে নেব। আর তোমরা নিজেরাই সাবধান থাকবে। আজকের মিটিংটা এখানে শেষ। মিটিং শেষ হলে আইল্যান্ডটা আবারও পানির উপরে ভেসে ওঠে। তখন সবাই যে যার হেলিকপ্টারে উড়ে চলে যেতে লাগলো। তাদের সাথে আকাশও বের হয়ে গেল। পরের দিন সকালে আকাশ ঈশাকে নিয়ে ওই ভার্সিটিতে যায়। ওখানে ওরা রুমে যেতে থাকলে ইরা ওদের সামনে চলে আসে। আরে আপু, তুমি আমাদের পথ কেন আটকালে? আগে বলো এই ছেলেটিকে। কেন? তুই সবসময় এই ছেলেটার সাথে ঘোরাফেরা করিস, তাই সেজন্য জানতে চাইছি। আমি বলতে বাধ্য নই। ঈশা, তুমি যদি শাহজাহান আঙ্কেলের ভাগিনী না হতে, তাহলে তোমার মুখের উপর কথা বলে এখান থেকে কখনোই যেতে পারতে না। যখন আমার পরিচয়টা জেনেই গিয়েছে, তাহলে আমার পথ কেন আটকিয়েছ? কিছু না, তুমি যেতে পারো, কিন্তু এই ছেলেকে তো আমি দেখেই ছাড়বো। কথাটা বলে ইরা চলে যায়। অন্যদিকে আকাশ ক্লাসরুমে চলে যায়। 3 ঘন্টা ক্লাস করার পর ওরা ভার্সিটিতে থেকে চলে যায়। এইদিকে পুরো শহরে আতঙ্ক বিরাজ করছে। একে লোক যেখানেই পাচ্ছে সেখানেই জাফর ইকবালের লোককে মেরে ফেলছে। এতে করে পুলিশ ভয়ে কিছুই বলছে না। সেই জন্য এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য এই কেসটা সিবিআই ওদের দেয়া হয়। এই কেসটা শাকিল সহ ওদের 4 জনকে দেয়া হয়। সেই জন্য শাকিল ওদের 3 জনকে নিয়ে বেরিয়ে পড়ে মিশনে।
ওরা যাদের হাতে বন্দুক দেখতে পাচ্ছে সেখানেই ওদের মেরে ফেলছে। এতে করে জাফর ইকবালের সহ একেও অনেক লোক মারা যায়। এতে করে পুরো শহরে অনেক আতঙ্ক ছড়িয়ে পড়ছে। অনেক অসাধু লোক আছে, ওদের ঘর থেকেও বের হতে চায় না মারা যাওয়ার ভয়ে। পুলিশও কিছু করতে পারছে না এদের নিয়ে, কারণ পুলিশের চেয়েও ওদের হাতের অস্ত্রগুলো অনেক পাওয়ারফুল। অন্যদিকে নিজের শহরে এই অবস্থা দেখে শাহজাহান চৌধুরী আর চুপ থাকতে পারল না। সেই জন্য উনি একটা বোর্ড মিটিং এর আয়োজন করলো, যেখানে আর্মি, পুলিশ, সিবিআই, র কমান্ডোস আরো অনেক বাহিনীর প্রধান এসে হাজির হয়। ওদের সবাইকে নিয়ে আজকের এই মিটিংটা শুরু হয়। এই মিটিং এ আকাশও এসেছে, কিন্তু 15 বছর ধরে শাহজাহান চৌধুরী নিজের ছেলেকে না দেখার কারণে আকাশকে দেখার পরও উনি চিনতে পারেনি। আপনাদের সবাইকে যে জন্য ডেকেছে, আপনারা সবাই তো দেখতেই পাচ্ছেন আমাদের দেশের এখন কি হাল হয়েছে। একে আর জাফর ইকবালের মধ্যে কি এমন শত্রুতা থাকতে পারে যার জন্য ওরা নিজেদের মধ্যে মারামারি শুরু করেছে? শাহজাহান চৌধুরী কথায় ওখানে থাকা সবাই যে যার মন্তব্য দিতে থাকলো। ওখানে অনেক রকমের কথা বলতে থাকলো, কিন্তু আকাশ চুপ করে বসে আছে, কোনো কথাই যেন বলছে না। যা শাহজাহান চৌধুরীর চোখে পড়ে, সেজন্য উনি সবাইকে থামতে বলে। আকাশের দিকে প্রশ্নটা করে, কি হলো মিস্টার আকাশ, আপনি চুপ করে আছেন কেন? একজন সিবিআই হেড হয়ে এরকম চুপ করে থাকাটা কি ঠিক হচ্ছে? এছাড়া কি করবো স্যার, ওনারা তো অনেক রকমের কথা বলেছিলেন। আমার মনে হয় না এরকম কোনো প্ল্যানে ওদের ধরতে পারা যাবে। যা বলার স্পষ্ট করে বলো। আমাদের মধ্যে এত চেষ্টা করে আজ পর্যন্ত কেউ একে দেখেনি। নাবাবু সম্পর্কে আমাদের কারো কাছে কিছু আছে, এবং কেউ থাকে কোথায় তা আমরা এখন পর্যন্ত কেউই জানি না। যদিও আমরা একটা সিক্রেট মাধ্যমে ওর একটা আইসল্যান্ডের ব্যাপারে জানতে পেরেছি, কিন্তু ওই আইসল্যান্ডে পৌঁছাতে এত সহজ না, কারণ ওই আইল্যান্ডে কোনো বিপদ দেখলে তা পানির নিচে ডুবে যায়, আর এটা পানির নিচে ডুবে গেলে এটাকে খুঁজে পাওয়া অসম্ভব। আর জাফর ইকবালের কথা বলতে গেলে ও সমাজে অনেক খারাপ কাজ করে, ওর বিরুদ্ধে আমাদের কাছে অনেক কমপ্লেন আছে, তাই আমরা ইচ্ছে করলে জাফর ইকবালের ব্যবস্থা নিতেই পারি। তাহলে একের সাথে আমাদের কি করা উচিত? একের সাথে আমাদের একটা সমঝোতা করে নেওয়াটা দরকার। আমরা শেষমেশ কিন্তু একটা গুন্ডার সাথে, এটা ভাবতে অবাক লাগে। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। একেবারে ভেবে দেখুন, একে বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমাদের কাছে কোনো প্রমাণ নেই। ওর সাথে আমরা কখনোই পেরে উঠবো না, কারণ আমাদের ওই লন্ডনে হয়ে প্রায় 25,000 লোক কাজ করে। এছাড়া ওর কোনো লোক, কোনো ডিফেন্স আছে তা আমরা কেউই জানি না। হয়তো দেখবেন আমাদের এই মিটিং করাও একের কাছে এতক্ষণে পৌঁছে গেছে। তাছাড়া একে কোনো খারাপ লোক না, কারণ ও আজ পর্যন্ত কোনো নিরীহ ব্যক্তিকে মারেনি। ওর যা করেছে দেশের গরিব মানুষের সাহায্য করেছে, সেজন্য আমরা একের বিরুদ্ধে না যাওয়াটাই ভালো হবে। বুঝলাম তোমার কথা, কিন্তু আমাদের কাছে সবাই অপরাধী, সে যেই হোক না কেন। তা অবশ্যই ঠিক, কিন্তু আমাদের এই দিকটাও ভেবে দেখতে হবে। আচ্ছা, তোমরা এখন আপাতত এই পরিস্থিতি সামাল দাও, এরপর দেখবো কি করা যায়। ওকে স্যার। আকাশ মিটিং শেষ করে ওর হোটেলে চলে আসে। ওই দিন মিটিং শেষ হতেই ওইদিকে একের সব লোক কোথায় যেন মিলিয়ে গেল, আর এইদিকে জাফর ইকবালের লোকগুলো ধরা খেয়ে গেল। এভাবে আস্তে আস্তে ওরা কাজ করতে লাগলো। অন্যদিকে শাকির সহ ওরা 4 জন অফিসে বসে ভাবতে থাকে কিভাবে একে ধরা যায়, কিন্তু একে সম্পর্কে ওদের 1% আইডিয়া না থাকায় ওরা কিছুই করতে পারছে না। এইভাবে 1 মাস কেটে যায়। আজকে ঈশার বাবা মা আকাশদের বাড়িতে আসছে ঈশাকে নিয়ে যাওয়ার জন্য। এইদিকে ঈশা ওর বাবা মাকে দেখে অনেক আশ্চর্য হয়ে যায়, কেননা ওনারা কোনো কল না করেই চলে এসেছে এই জন্য। আকাশের মা ওনাদের দেখে ড্রয়িং রুমে নিয়ে এসে বসায়। ওখানে ওনাদের সাথে কথাবার্তা বলতে থাকে। তখনই শাহজাহান চৌধুরী উনিও বাড়িতে চলে এসেছে। উনিও ওনাদের সাথে কথাবার্তা বলতে থাকে। তখনই উনি জিজ্ঞেস করে বসলো, তোমরা যখন চলে এসেছো আকাশকে সঙ্গে নিয়ে আসতে পারতে। কি বলছেন? আকাশ কি এখনো আসেনি? ওর কি এখানে আসার কথা ছিল নাকি? আসারই তো কথা, কারণ আকাশ তো নিজেই ঈশাকে নিয়ে এখানে আসলো। ঈশার আব্বুর কথায় বাড়ির সবাই অনেক আশ্চর্য হয়।
কি আকাশ লন্ডনে 1 মাস ধরে, কিন্তু আমাদের সাথে ও একবারও দেখা করেনি কেন? ভাইয়া তুমি ঈশাকে ডাকো, ঈশাই এই ব্যাপারে হয়তো সবটা জানে। শাহজাহান চৌধুরী ঈশাকে ডাকে। ওনার ডাকে ঈশা ওর রুম থেকে বের হয়ে আসে। মামা আমাকে ডেকেছো? ঈশা, আকাশ কোথায়? এই কথা শোনাতে ঈশা আশ্চর্য হয়, কিন্তু কি বলবে এখন এটাই সে ভেবে পাচ্ছে না। ভাইয়া তো আকাশ কি তোর সাথে আসেনি? এসেছে। তাহলে ও কোথায়? ভাইয়া বলেছিল সময় হলে ঠিকই তোমাদের কাছে আসবে। বাইরে আমাদের কত বিপদ, ওর কিছু হয়ে গেলে আমরা কি বাঁচবো? আরে মামা, ওকে তো কেউ চিনবেই না, তাই এত টেনশন করো না তো। তবুও ছেলেটাকে দেখতে অনেক ইচ্ছে করছে। আচ্ছা তোমরা রেস্ট করো, আমি অফিসে যাচ্ছি। কথাটা বলে মিস্টার শাহজাহান চৌধুরী সিকিউরিটি নিয়ে বেরিয়ে পড়ল। পথে ওনার উপর অ্যাটাক করে কেউ, এতে ওখানে থাকা অনেক সিকিউরিটি মারা যায়। শুধুমাত্র আর 10 জন সিকিউরিটি বেঁচে আছে, কিন্তু এই 10 জন ওদের সাথে পেরে উঠতে পারবে না। তবু ওরা অনেক চেষ্টা করেও নিজেদের বাঁচাতে পারল না। এত কিছু হয়ে গেল, কিন্তু শাহজাহান চৌধুরী এখনো গাড়ির ভেতরেই আছে, কেননা গাড়ির ভেতর উনি পুরো সেফে থাকবে। ওই 10 জনকে মারার পরে লোকগুলো শাহজাহান চৌধুরীর গাড়ির চারপাশে এসে ঘিরে দাঁড়ায় এবং একের পর এক গুলি করতে থাকে, কিন্তু গাড়ি বুলেট প্রুফ থাকায় ওনার গায়ে কোনো গুলিই লাগেনি। কিন্তু এভাবে বেশিক্ষণ থাকলে গাড়ি ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাবে, এতে করে গাড়ির ভেতরে গুলি ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এভাবে ওরা কিছুক্ষণ গুলি করতে থাকে। ঠিক সেই সময়ে আকাশ ওখানে একটা হেলিকপ্টার নিয়ে এসে হাজির হয় এবং আকাশের সাথে আছে 15 জন কমান্ডো। একে একে কমান্ডোগুলো দড়ি বেয়ে নিচে নেমে আসে। ওরা নিচে নেমে পাল্টা গুলি করতে থাকে, এতে শত্রুদেরও অনেকে মারা যায়। হেলিকপ্টার নিচে নামলে আকাশ দৌড়ে গিয়ে গাড়ির কাছে চলে আসে। ওখানে এসে শাহজাহান চৌধুরীকে গাড়ি থেকে বের করে হেলিকপ্টারে উঠায়। তখন শত্রুদের একটা গুলি এসে আকাশের হাতে লাগে, কিন্তু এতে শাহজাহান চৌধুরী একদম সেফ। হেলিকপ্টার ওখান থেকে কাছের কোনো একটা হসপিটালের দিকে চলে আসে। হসপিটালের সামনে হেলিকপ্টার নামলে 2 জন নার্স এসে আকাশকে হসপিটালের ভেতরে নিয়ে যায়। সাথে ডক্টর আকাশকে চেক আপ করে ওটিতে নিয়ে যায়। ডক্টর অপারেশন শেষ করে আকাশকে বাইরে নিয়ে আসে। তখন আকাশের জ্ঞান ছিল না। ডক্টর, আর কোনো ভয় নেই তো? আছে, দেখুন আমাদের এই হসপিটালটা একদম ছোট, গুলিটা বের করে দিয়েছি। এখন আপনারা ওনাকে কোনো একটা বড় হসপিটালে নিয়ে গিয়ে বাকি ব্যবস্থা নিতে পারেন। ধন্যবাদ ডক্টর, আমি তাহলে একে নিয়ে যাচ্ছি, আর সাথে আপনার এই হসপিটালকে আরো বড় করে দেওয়ার ব্যবস্থা করব। ধন্যবাদ স্যার। শাহজাহান চৌধুরী আকাশকে নিয়ে ওনার বাড়িতে নিয়ে আসে। এইভাবে হেলিকপ্টার আসতে দেখে সব সিকিউরিটি অ্যালার্ট হয়ে যায়, কিন্তু সিকিউরিটি কন্ট্রোল অ্যালার্ট দেওয়াতে নিচে ল্যান্ড করতে আর কোনো সমস্যা হয়নি। হেলিকপ্টার নিচে নামলে দেখে শাহজাহান চৌধুরী একটা ছেলেকে নিয়ে বসে আছে। হেলিকপ্টার থেকে তাড়াতাড়ি করে সিকিউরিটি গুলো ওনাদের ভেতর থেকে বের করে এবং আকাশকে ভেতরে নিয়ে যায়। শাহজাহান চৌধুরীর কথা মতো কয়েকজন ডক্টর সেখানে চলে আসে এবং বাকি চিকিৎসা করতে থাকে। আকাশের সাথে শাহজাহান চৌধুরীও, কারণ গাড়ি থেকে বের হওয়ার সময় ওনার কপালে একটু কেটে যায়, এতে করে ওনার কপালের রক্ত মুছে ওখানে ব্যান্ডেজ করে দেওয়া হয়। শাহজাহান চৌধুরী এই অবস্থা দেখে বাড়ির সবাই ওনার পাশে বসে আছে, কিভাবে কি হলো তা জানতে চাইছে। কিন্তু ওইদিকে ডক্টর আকাশকে ট্রিটমেন্ট করছে। শাহজাহান চৌধুরী বাড়িতে থাকা সবাইকে সবকিছু বলতে থাকে, কিভাবে কি হলো। সাথে উনি আকাশের কথাও বলেছিল। সত্যি মামু, এই ছেলেটা না থাকলে কি যে হতো তোমার। তা ওই ছেলেটা কোথায়? আছে উপরের রুমে, ডক্টর ওকে দেখছে। মামু, আমরা কি গিয়ে দেখে আসবো? এখন না, ডক্টর ওকে দেখুক, কালকেও দেখতে পাবে। আজকের দিনটা ছেলেটা রেস্ট নেক। ওকে মামু। এইদিকে ডক্টর আকাশের ট্রিটমেন্ট করে একটা ঘুমের ইনজেকশন দিয়েছে, যাতে করে আকাশ ঘুমোলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
এইদিকে আজকের এই দুর্ঘটনার কথা সব টিভি চ্যানেলে দেখাতে থাকে। ওইখানে কয়জন লোক মারা গেছে এবং কয়জন লোক জীবিত আছে এই সব কিছু। টিভিতে খবর শুনে প্রায় 30 মিনিটের মধ্যে শাহজাহান চৌধুরী বাড়িতে অনেক এমপি, মন্ত্রী, পুলিশ কমিশনারের সাথে আরো অনেক বড় বড় রাজনৈতিক লোক এসে উপস্থিত হয়, সাথে অনেক ডিফেন্সের লোক। ওরা সবাই এসে শাহজাহান চৌধুরীর সামনে এসে দাঁড়ায়। কেউ কেউ বসে পড়ে, আবার কেউ কেউ দাঁড়িয়ে আছে। ওনাদের সবার একটাই কথা, কার এত বড় সাহস হলো যে শাহজাহান চৌধুরীর উপর হামলা করতে পারে, তাও দিনের বেলায়। এইদিকে ওখানে থাকা অনেকেই মনে করে ওই দিনের মিটিং এর কারণে জাফর অথবা একের লোক এই হামলা করতে পারে বলে ওনারা মনে করছে। একের লোক না হয় করতে পারে, কারণ আমরা ওদের বিরুদ্ধে কোনো কথা বলিনি। আমরা শুধু জাফর ইকবালের লোকদের ধরার কথা বলেছি। তাহলে কি জাফর ইকবালের কোনো লোক ওই কথা শুনতে পেরেছিল, যার জন্য ওরা এই হামলাটা করে? কিন্তু স্যার, আপনাকে ওখানে গিয়ে কে বাঁচালো? আমি ঠিক ছেলেটাকে চিনি না। আমার উপর হামলা হওয়ার পর ওই ছেলেটা কয়েকজন কমান্ডো নিয়ে এসে আমাকে বাঁচায়। এতে করে ছেলেটার গুলি লাগে, আর আমি ওকে আমার বাড়িতে নিয়ে এসেছি, এবং ও এখানে থেকে সুস্থ হলে বাকি কথা ওর থেকে জানা যাবে। এখন আপনারা খুঁজে বের করুন এই হামলার জন্য কারা দায়ী। তাদের ধরে এনে মূল হামলাকারীর সম্পর্কে জানার চেষ্টা করবেন। জি স্যার, আমরা ওখানে 2 জন লোককে গ্রেফতার করি। তাদের মধ্যে একজন মারা যায়, বাকিজন এখনো জীবিত আছে। আমরা ওর মুখ থেকে কিছু তথ্য বের করতে পেরেছি। ওই তথ্যগুলোর আলোকে এটা বলতে পারি আপনার উপর কে মামলা করেছিল। নাম কি তার? তার নাম হচ্ছে একে গ্রুপ। সে যাই হোক না কেন, তাদের ধরে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন। ওকে স্যার। ওখানে কথা বলে মোটামুটি সবাই চলে যায়। ওনারা চলে যাওয়ার পর ইরা ওর আব্বুকে নিয়ে এসে হাজির। আঙ্কেল, আপনি কেমন আছেন? আমি ঠিক আছি, শুধু কপালে একটু কেটে গিয়েছে। কিন্তু তুই একা একা বাড়িতে ফিরলি কি করে? আরে আমার সাথে একটা ছেলে ছিল, ওর জন্যই আমি বেঁচে আছি। তার ছেলেটা এখন কোথায়? উপরের ঘরে। আমি কি একবার গিয়ে দেখে আসবো? ডক্টর তো ওকে কারোর সাথে দেখা করতে নিষেধ করেছে। একটিবার দেখে চলে আসবো। ঠিক আছে, ঈশাকে নিয়ে যাও, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে না। ঠিক আছে। শাহজাহান চৌধুরী ঈশাকে ডেকে পাঠালো। ঈশা ইরাকে নিয়ে উপরের ঘরে যায়। ওরা রুমের দরজা খুলে ভেতরে যায়। ওখানে আকাশকে দেখার পর ঈশা তো কান্না করে দেয়। ঈশাকে এইভাবে কান্না করতে দেখে ইরা তো চমকে যায়। ঈশা, এইভাবে কান্না করতেছো কেন? ভাইয়া, ভাইয়া। ও কি তোমার ভাই হয়? এটা ওই ছেলেটা না যার সাথে তুমি ভার্সিটিতে ঘুরতে যেতে? এইদিকে ঈশার কান্নার শব্দ শুনে ঈশার বাবা ওই রুমের দিকে চলে আসে। কি হয়েছে, তুই এভাবে কান্না করছো কেন? এই মেয়ে, তুমি কি ওকে কিছু বলছো? না আঙ্কেল, বিশ্বাস করেন আমি কিছুই বলিনি। ও তো ওই ছেলেটাই দেখার পর থেকে কান্না করতেছে। কোন ছেলে? ওই ছেলেটা বেডে শুয়ে থাকা আকাশকে দেখিয়ে। ঈশার আব্বু বেডে আকাশকে শুয়ে থাকতে দেখে। তার মানে আকাশই ওর আব্বুকে বাঁচিয়েছে। কথাটা বলে ঈশার আব্বু ওখানেই বসে যায়। ওনার এই অবস্থা দেখে ইরা নিচে চলে আসে এবং শাহজাহান চৌধুরীকে এই ব্যাপারে বলে। উনি সব কথা শুনে ইরার সাথে ওপরের রুমে আসে। ওখানে দেখে ঈশা আকাশকে ধরে কান্না করছে, আর ঈশার আব্বু আকাশের পাশের বেডে কাছে বসে আছে। ঈশা মামুনি, এইভাবে কান্না করছো কেন? আপনি কি সত্যি বুঝতেছেন না কেন ঈশা কান্না করছে? না। ঈশার আব্বু কিছু বলতে যাবে, তার আগেই ঈশা বলে ওঠে, মামা, ও আমার বন্ধু। কিন্তু তোর বন্ধু কি করে? ঠিক আছে ইরা মামুনি, তুমি আমাদের সাথে নিচে আসো। চলুন আঙ্কেল। শাহজাহান চৌধুরী ইরাকে নিয়ে নিচে চলে আসে। অন্যদিকে ঈশার আব্বু ঈশাকে জিজ্ঞেস করে, কেন তুই আমাকে কিছু বলতে দিলি না? ভাইয়া চায় না এত তাড়াতাড়ি ভাইয়ার পরিচয় কেউ জানুক। তাহলে এখন কি করবি? তোমরা তো আমেরিকায় চলে যাবে, আমি এখানে যেতে পারবো না।
ভাইয়া সুস্থ হলে আমি চলে আসব। তুই যা মনে করিস, তাহলে ওর খেয়াল রাখিস, সাথে নিজেরও। আমি তোর মাকে নিয়ে সকালে বের হয়ে যাব। তোমরা যাও, আমি ভাইয়া সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই থাকবো। ঈশার আব্বু চলে যায়। এইদিকে ঈশা আকাশের সেবা যত্ন করতে থাকে আকাশ সুস্থ হওয়া না পর্যন্ত। অন্যদিকে ইরাও প্রতিদিন আকাশকে এসে দেখে যায়। ঈশার কাছে জিজ্ঞেস করে আকাশ কতটা ভালো আছে, এই সবকিছু। আকাশের অসুস্থতার ভেতরে একে অনেক লোকেই কমান্ডো, পুলিশ এবং অন্য সদস্যরা মেরে ফেলেছে। সেজন্য একে লোকের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। তা দেখে জাফর ইকবাল তো অনেক খুশি, কেননা তার মনের আশা অনেকদিন পর পূরণ হতে যাচ্ছে। এইদিকে 7 দিন পর আকাশ অনেকটা সুস্থ। সেজন্য আকাশ আর এখানে থাকবে না বলে ঠিক করেছে। সেজন্য আকাশ ঈশাকে বলে বাড়ি থেকে বের হতে যাবে, তখনই সামনে শাহজাহান চৌধুরী দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছ তুমি? আমি হোটেলে থাকি, সেই জন্য ওখানে চলে যাব। সত্যি আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই বলতে পারো, আর না হয় আমি তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিব। না স্যার, আমি এমনিতে অনেক সুখে আছি। আপনি আমার জন্য অনেক করেছেন, এবার আমি আসি। দেখো, এভাবে গেলে তোমার বিপদ হতে পারে। আমার কিচ্ছু হবে না, আমি তাহলে এবার আসি। আকাশ কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। এইদিকে সিবিআই অফিসে গিয়ে আকাশ জানতে পারে পুরো কাহিনী একের ওপর ক্ষেপে আছে। কিন্তু আকাশ এটা বুঝতে পারছে না আকাশের মানা করা সত্ত্বেও কেন এমনটা হলো। আকাশ ওখানে থাকা কাউকে কোনো কিছু জিজ্ঞেস না করে চলে আসে হোটেলে, আর কালকে ভার্সিটি যাওয়ার জন্য প্রস্তুত হয়। পরের দিন সকালে আকাশ ভার্সিটিতে যাওয়ার পর দেখে ইরা বসে আছে একটা গাছের নিচে, আর ওর পাশে অনেকটা মেয়েও আছে। আকাশের রুমে যেতে চাইলে ওকে ডাক দেয়। এই যে আপনাকে ডাকছি। কথাটা শুনে আকাশ ওর আশেপাশে তাকায়, কাউকে দেখতে না পারায় আবার হাঁটা ধরলো। তখনই ইরা গাছতলা থেকে বের হয়ে আকাশের সামনে আসে। আপনাকে সে কখন থেকে ডাকছি, শুনতে পাননি? আসলে আমি খেয়াল করিনি। যাক, বাদ দিন এইসব কথা। এখন বলেন, আপনি আগের থেকে কতটা সুস্থ আছেন এখন? আপনি কি করে জানেন আমি অসুস্থ ছিলাম? অত সব কথা আপনার না জানলেও চলবে। ও, আপনাকে যে জন্য ডাকলাম, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ কেন? এই যে আপনি আঙ্কেলের জীবন বাঁচালেন সেজন্য। আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, বাই। আকাশের কথা শুনে ইরা কি বলবে নিজেও বুঝতে পারছে না। যেখানে ভার্সিটির ছেলেরা ইরার সাথে কথা বলতে পাগল, সেখানে কিনা আকাশ ওকে কোনো পাত্তাই দিচ্ছে না। এতে ইরার অনেকটা রাগ হয়। মন তো করছে আকাশকে মেরে এখানে তক্তা বানিয়ে দিতে, কিন্তু শাহজাহান চৌধুরীকে বাঁচানোর জন্য ইরা আর কিছু বলছে না। আকাশ ক্লাস করে বাহির হতে গেলে দেখে মাঝে কয়েক দল ছেলে দাঁড়িয়ে আছে, কাউকে মারবে বলে, কিন্তু কাকে মারার জন্য এসেছে তা আকাশ বুঝতে পারছে না। সেই জন্য চুপচাপ গেটের দিকে যেতে থাকে। তখনই দেখে ওই ছেলেগুলো একটা ছেলেকে মারছে, আর বাকি কয়েকটা ছেলে একটা মেয়ের সাথে বাজে ব্যবহার করছে, যা আকাশের মোটেও ভালো লাগেনি। সেই জন্য আকাশ গেট দিয়ে বের না হয়ে ওদের সামনে যায়। কি হয়েছে? আপনি ওনাকে মারছেন কেন? আর এই মেয়েটার সাথে এমন ব্যবহারিক কেন করছেন? ওই তুই কি রে যে তোকে বলতে হবে? বাক এখান থেকে, নয়তো এই ছেলের মতো তোকেও শেষ করে দিব। আপনারা যা করছেন তা মোটেও ভালো করছেন না, আমি পুলিশকে ফোন দিচ্ছি। আকাশ মোবাইল বের করে কল করতে গেলে একটা ছেলে এসে আকাশকে একটা ঘুষি দেয়, কিন্তু এই ঘুষিতে আকাশের কিছুই হলো না। সেই জন্য আকাশ ওখানে থাকা প্রতিটা ছেলেকে মারতে থাকে। আকাশ একাই ওদের মেরে মাটিতে শুয়ে দিয়েছিল। ওদের মারার পর ছেলে আর এই মেয়েটা আকাশকে ধন্যবাদ দিয়ে চলে যায়। এরই মধ্যে পুলিশ চলে আসে ভার্সিটিতে। ওখানে এসেই ওই ছেলেগুলোর কথায় আকাশ ধরে নিয়ে থানায় চলে আসে। থানায় আকাশকে লকআপের ভেতর ঢুকিয়ে দেয়। স্যার, আমি একটা কল করতে পারবো? পুলিশ আকাশের দিকে একটা ল্যান্ডলাইনের ফোন এগিয়ে দেয়। আকাশ কাউকে কল করে কিছু কথা বলে কল কেটে দেয়। এরপর 5 মিনিটের মধ্যে পুলিশ স্টেশনে কল আসে আকাশকে ছেড়ে দেওয়ার জন্য।
পুলিশও আকাশকে ছেড়ে দেয়। এছাড়া আর কিছুই করার ছিল না, কারণ সিবিআই অফিস থেকে ফোন করে বলা হয়েছে আকাশকে ছেড়ে দেওয়ার জন্য। সেই জন্য ওরা আকাশকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে আকাশ হোটেলে চলে আসে। ওখানে টিভি অন করলে একটা ব্রেকিং নিউজ আসে। ওই ব্রেকিং নিউজটা দেখে আকাশ অনেকটা অবাক হয়, কারণ ব্রেকিং নিউজটা হচ্ছে শাহজাহান চৌধুরীর একমাত্র বোনের মেয়েকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে যায়। তাকে কি কারণে কিডন্যাপ করা হয়েছে এই বিষয়ে কোনো খবর এখনো পাওয়া যায়নি। নিউজটা দেখে আকাশের হাত থেকে রিমোট পড়ে যায়। সেজন্য আকাশ আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে সিবিআই অফিসে। ওখানে গিয়ে আকাশ একটা ইমার্জেন্সি মিটিং ডাকে। ওই মিটিং এ সবাই উপস্থিত হয়, সাথে শাকিল সহ ওরা 4 জন। ওরা 4 জন এখনো জানে না যে ওদের বন্ধু আকাশই ওদের বড় বস। আপনারা হয়তো সবাই জানেন শাহজাহান চৌধুরীর ভাগ্নি নিখোঁজ। ওকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। এই বিষয়ে নিয়ে এখন আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন? ওখানে থাকে একজন অফিসার দাঁড়ায়। স্যার, আমরা আজ যথেষ্ট চেষ্টা করছি। তাছাড়া শাহজাহান চৌধুরীর উপর যারা হামলা করেছিল, আমাদের ধারণা ওরাই এমনটা করেছে। ওরা যে এমনটা করবে তা কি কোনো প্রমাণ আছে? অবশ্যই, কেননা ওই দিন হামলা হওয়ার পর স্যারের কথা একে প্রায় 1000-এর উপরে লোককে আমরা মেরে ফেলেছি। সেই জন্য ওরা হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য ওনাকে ধরে নিয়ে গিয়েছে। আমি যখন এত করে বলছি একে লোকের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেওয়ার জন্য, কিন্তু এরপরও কেন আপনারা অ্যাকশন নিয়েছেন? স্যার, আমাদের কিছু করার ছিল না। তাহলে এখন একটা কথা কান দিয়ে শুনে রাখুন। আমার অনুমতি ছাড়া আপনাদের মধ্যে কেউ একের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না। এখন আপনার ইনভেস্টিগেশন চালিয়ে যান। আমি কয়েকদিনের জন্য এখানে থাকবো না, তাই বেশি প্রয়োজন ছাড়া আমার সাথে কন্ট্যাক্ট করবেন না। ওকে স্যার। আকাশ ওখান থেকে চলে যায়। এইদিকে অফিসার সবাই বলাবলি করছে ওনাদের বস কেন একে হয়ে কথা বলছে। আকাশ অফিস থেকে বের হয়ে আসে। ওর কিছু লোকদের সাথে কন্ট্যাক্ট করে জানতে পারে ঈশাকে জাফর ইকবালের লোক তুলে নিয়ে গিয়েছে। সেই জন্য আকাশ কথা বলার জন্য শাহজাহান চৌধুরীর বাড়িতে আসে। আপনার সাথে কিছু কথা বলার ছিল। আমার ভাগ্নি নিখোঁজ। আমি এই সময় তোমার সাথে তেমন একটা কথা বলতে পারবো না। আমি ঈশার ব্যাপারেই কথা বলতে এসেছি। কি কথা? ঈশাকে জাফর ইকবালের লোকেরা তুলে নিয়ে গিয়েছে, তাই আপনি যদি অনুমতি দেন আমি ঈশাকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনবো। কি বলছো এসব? আর তুমি কি করে জানো? তাছাড়া তুমি কেন ওকে খুঁজতে যাবে? ঈশা আমার অনেক সেবা যত্ন করেছে, তাই আমি চাই ওর একটা উপকার করতে। প্লিজ আপনি মানা করবেন না। দেখো, যেখানে সারা প্রশাসন মিলেও কিছু করতে পারছে না, সেখানে তুমি একা গিয়ে কি করবে? সেসব না হয় আমার উপরে ছেড়ে দেন। আপনি শুধু আমাকে অনুমতি দিন, আমি ঈশাকে সেখান থেকে যে করেই হোক নিয়ে আসবো। ঠিক আছে, যাও। কোনো সাহায্য লাগলে অবশ্যই আমাকে জানাবে। তাহলে আমি আসি। আকাশ ওখান থেকে বের হতে যাবে, তখনই ইরা বলে ওঠে, আঙ্কেল, আমি ওর সাথে যাব। কি বলছো ইরা? তুমি তো একে ভালো করে চিনো। ও না তাহলে ওর সাথে যাবে কেন? উনি ঈশাকে বাঁচাতে এত কিছু করতে রাজি হয়েছে, তা ওনার পাশে তো কাউকে লাগবে। তাই বলে তুই একটা অচেনা ছেলের সাথে? আঙ্কেল, অচেনা কেন হবে? অনেক পরিচিত। আর আমি এও জানি উনি আমার কোনো ক্ষতি হতে দিবে না, আর নয় আমার কোনো ক্ষতি উনি করবে। তাই আঙ্কেল, আপনি আমাকে ওনার সাথে যেতে দিন, আর ওনাকেও বলেন আমাকে নিয়ে যেতে। তাহলে আকাশ, তোমার কোনো আপত্তি না থাকলে ইরাকে নিয়ে যাও। ঠিক আছে, আপনি যা বলবেন। আকাশ ইরাকে নিয়ে ওই বাড়ি থেকে বের হয়ে হোটেলে চলে আসে। আমরা তো ঈশাকে খুঁজতে যাব, তাহলে হোটেলে কেন আসছি? আমরা প্রয়োজনীয় জিনিসপত্র নিতে। কথা বলতে বলতে আকাশ ছোট একটা ব্যাগে অনেক কিছু নিয়ে নেয়। চলুন এবার। তার আগে একটা কথা বলুন, আমাকে দেখে কি এতটা ভরসা করা যায় যে আমার সাথে চলে আসেন? ভরসা না করলে কি এইভাবে চলে আসতাম? মনে মনে তোমাকে না ভরসা করলে কাকে করব? কিছু ভাবছেন? না, দেরি হয়ে যাচ্ছে, এবার তো চলুন। আসুন আমার সাথে। ওরা হোটেল থেকে বের হলে একটা গাড়ি এসে ওদের সামনে দাঁড়ায়। উঠুন গাড়িতে।
আকাশের কথায় ইরা গাড়িতে উঠে বসে। আচ্ছা, আমরা এখন কোথায় যাব? আমেরিকায়। এইখানে কেন? আর ওখানে কি ঈশাকে পাওয়া যাবে? আমার সাথে আসলেই বুঝতে পারবেন। একটা কথা বলুন, আপনি কি সত্যি শুধুমাত্র ঈশা আপনার সেবা করেছিল বলে ওকে বাঁচাতে চাইছেন, না এর পিছনে অন্য কোনো কারণ আছে? একটু চুপচাপ করে বসবেন? এমনিতে টেনশনে অবস্থা খারাপ, তার উপরে আপনার বকবক। কি আমি বকবক করি? কথাটা বলার সাথে সাথে গাড়ি ব্রেক করলো। কি হলো, গাড়ি থামালেন কেন? এয়ারপোর্টে চলে এসেছি, নামুন এবার। কিন্তু আমি আমেরিকায় যাব কি করে? আমি তো আসার সময় পাসপোর্ট আনি নাই। ওইসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমার পিছু পিছু আসুন। ইরা আকাশের পিছু পিছু হাঁটতে থাকে আর ভাবতে থাকে, এ কি এমন ছেলে, আমার মতো একটা সুন্দরী মেয়েকে কাছে পেয়েও কিছুই বলছে না, আবার কিছু করছেও না। নিজেকে এতটা সুন্দরী ভাবতেও যাবেন না। আকাশের এমন কথায় ইরা তো চমকে ওঠে। উনি আমার মনের কথা বুঝলেন কি করে? মনে মনে। আকাশ ওখানে নিজের পাসপোর্ট দেখিয়ে ওদের জন্য একটা প্রাইভেট বিমান নেয়। এইদিকে এসব দেখে ইরা তো ভাবতে থাকে, এই ছেলে দেখছে অনেক পাউন্ড, একেবারে প্রাইভেট বিমান নিয়েছে। মনে মনে। আপনি সব কথা এইভাবে মনে মনে না বলে একটু জোরেও তো বলতে পারেন। আমি তো কিছু বলিনি, শুধু এটা জানতে চাইছি আমাদের দুজনের জন্য শুধু শুধু একটা বিমান কেন নিতে গেলেন? চুপ করে বিমানে উঠুন। আকাশের সাথে ইরা বিমানে উঠে গেলে আকাশ ইরাকে একটা রুম দেখিয়ে দেয়। ওই রুমে গিয়ে রেস্ট করেন, আমি সামনে আছি। ঠিক আছে, তবে খিদে পেলে কি করব? ঠিক আছে, আপনার রুমে খাবার পাঠিয়ে দিচ্ছি, ফ্রেশ হয়ে খেয়ে নেবেন। ইরা ওই কেবিনের ভেতর চলে যায়। এইদিকে আকাশ আমেরিকায় গিয়ে কি করবে না করবে এসব নিয়ে ভাবতে থাকে, সাথে প্ল্যান করতে থাকে। আকাশ ভালো করেই জানে জাফর ইকবাল ঈশাকে এত তাড়াতাড়ি কখনো মারবে না। শুধু একটাই চিন্তা, ঈশাকে কোনো কষ্ট যেন না দেয়, এই নিয়ে কষ্টে আছে। এইদিকে ইরা ফ্রেশ হয়ে দেখে ওর কেবিনে খাবার চলে এসেছে, সেই জন্য ইরা খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আকাশ আমেরিকায় যাওয়ার আগে ওখানকার সব লোকদের সাথে কন্ট্যাক্ট করে জাফর ইকবাল কোন জায়গায় লুকিয়ে আছে তা দেখার জন্য। আকাশের কথা মতো কিছু লোক ওই কাজে লেগে পড়ে। এইদিকে 5 ঘন্টা পর ওরা আমেরিকায় এসে পৌঁছায়। আকাশ ইরাকে ডাকার জন্য ওর কেবিনে যায়, ওখানে দেখে ইরা ঘুমাচ্ছে, সেজন্য আকাশ কয়েকবার ইরা, এই ইরা, তাড়াতাড়ি উঠেন, আমরা চলে এসেছি। কিন্তু ইরা কোনো কথাই বলছে না। সেই জন্য আকাশ হাত লাগিয়ে ইরাকে ডাকতে যাবে, তখনই ইরা আকাশের হাত ধরে বুকের সাথে মিশিয়ে রাখে। এই মেয়ে, ছাড়ো আমার হাত, ছাড়ো বলছি। আকাশের কথায় ইরা চোখ খুলে দেখে আকাশের হাত ওর বুকের সাথে, সেই জন্য ইরা হাত ছেড়ে দেয়। সরি, আমি ভেবেছিলাম আম্মু। চলে এসেছি, নামুন এবার। চলেন তাহলে। আকাশ ইরাকে নিয়ে নেমে আসে বিমান থেকে, ওখান থেকে এয়ারপোর্টে বাহিরে চলে আসে। বাহিরে এসে গাড়ি নিয়ে একটা বাড়িতে চলে আসে। এত বড় বাড়ি একটা কার? এই বাড়িটা ঈশার। কি, এত বড় বাড়িতে ঈশা থাকে? এটা হচ্ছে ঈশার বাড়ি, আর ও এখানে থাকতো। তাহলে এখন কি ওর বাবা মা কি ঈশার ব্যাপারে বলতে এসেছেন? ওনারা সব জানে, তাই আপনি চুপচাপ আমার সাথে আসুন। আর হ্যাঁ, আমরা আজ থেকে এই বাড়িতে থাকবো। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা এখানে ওনাদের সাহায্য করতে এসেছি, থাকতে না। আর তার উপরে দেখছেন না ওনাদের কাছে অস্ত্র। কথা না বলে আমার সাথে আসুন। আকাশ ইরাকে নিয়ে নেমে আসে বিমান থেকে, ওখান থেকে এয়ারপোর্টে বাহিরে চলে আসে। বাহিরে এসে গাড়ি নিয়ে একটা বাড়িতে চলে আসে। আকাশ একটু সামনে এগিয়ে যায়, পেছনে তাকিয়ে দেখে ইরা দাঁড়িয়ে আছে, সেই জন্য ইরার কাছে গিয়ে ওর হাত ধরে বাড়ির ভেতর নিয়ে আসে। এই বাড়িতে সবাই আকাশকে খুব ভালো করেই চেনে, যার কারণে বাড়িতে ঢুকতেই কেউ আকাশকে বাধা দেয়নি। আকাশ বাড়ির সামনে যেতেই দরজা খুলে যায়। ভেতরে গিয়ে দেখে আকাশের ফুপু আর ফুপা দুজনেই কান্না করছে ঈশার জন্য। আকাশকে দেখে দুজনে এসে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমি চলে এসেছি, ঈশার কিচ্ছু হবে না, এবার কান্না থামাও।
আমি উপরে গেলাম আর এই মেয়েটাও এখানেই থাকবে। ঠিক আছে, তুমি আকাশের সাথে উপরে যাও। এইদিকে ইরার মাথায় তো কিছুই ঢুকছে না, কেননা আকাশ যেভাবে যাচ্ছে মনে হচ্ছে এই বাড়িটা ওরই। কি হলো, দাঁড়িয়ে দেখবেন না উপরে আসবেন? আসছি। ইরা আকাশের সাথে ওপরে যেতে থাকলো, সাথে একটা রুম দেখিয়ে দিল। আজ থেকে আপনি এই রুমে থাকবেন। এটা কার রুম? অনেক সুন্দর তো। এটা ঈশার রুম। এই দিকটাই ওয়াশরুম, এখানে সবকিছু রাখা আছে, গিয়ে ফ্রেশ হয়ে নেন। কিন্তু আমি তো আসার সময় জামা কিছুই আনিনি। আপনি আর ঈশা সেম, তাই ঈশার এইগুলো ব্যবহার করতে পারেন, এখানে থাকা সবকিছুই ব্যবহার করতে পারেন নির্দ্বিধায়। তা নয়, ঠিক আছে, কিন্তু আপনি এত সবকিছু জানেন কি করে? আর আপনি কোথায় থাকবেন? আমি পাশের রুমে আছি, আপনি ফ্রেশ হয়ে নিতে আসেন, নাস্তা করে নেবেন। আমি ফ্রেশ হয়ে আসি, দুজনে না হয় একসাথে যাব। আপনি ফ্রেশ হয়ে এই রুমে চলে আসবেন। ওকে, আমি গেলাম এখন। আকাশও রুমে চলে আসে, রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। রুমে এসে অনেকের সাথে কথা বলতে থাকে। কথা বলা শেষ হলে ঈশার রুমে যায়। ওখানে গিয়ে দেখে ইরা এখনো বের হয়নি, সেজন্য বিছানায় বসে থাকে। কিছুক্ষণ ইরা বের হয় একটা শাড়ি পরে, যা দেখে আকাশ তো চোখ ফেরাতেই পারছে না, কেননা এই প্রথম আকাশ ইরাকে এই লুকে দেখছে। কি দেখছেন এমন করে? আপনাকে না বলতে মুখ থেকে হঠাৎ করে বের হয়ে গেল। কি? আমাকে দেখার কি আছে? অনেকটা সময় হয়েছে, এবার নিচে আসুন। যাব, কিছু চুল শুকাতে তো হবে। আকাশ ড্রয়ার থেকে হেয়ার ড্রাই নিয়ে চুল শুকিয়ে দেয়। এবার চলেন। আকাশ ইরাকে নিয়ে ড্রয়িং রুমে আসে। ওখানে আকাশের ফুপা ও ফুপু বসেছিল। আকাশ ইরাকে নিয়ে ওখানে এসে বসে পড়ে। খাবার দাও, সাথে এনাকেও। আকাশের কথা, আকাশের ফুপু ওদের খাবার দেয়। এইদিকে ইরা খাচ্ছে আর ভাবছে এরা এতক্ষণ ধরে নিজের মেয়ের জন্য এত কান্না করলো, কিন্তু আকাশ আসাতে তো এরা তোর কান্নাও করছে না, ব্যাপারটা কি? আন্টি, একটা কথা বলবো? হ্যাঁ বলো। ঈশাকে যারা কিডন্যাপ করেছিল ওরা কি কোনো কল বা কোনো কিছু চেয়েছে? কেউ ফোন করেনি, তাছাড়া কারা ঈশাকে নিয়ে গেল তাও জানি না। আমি গেলাম, ফিরতে ফিরতে রাত হবে, আর ইরা খেয়াল রাখবে। আর আপনিও বাড়ির বাইরে যাবেন না, কোনো কিছু লাগলে সিকিউরিটিকে বলবেন, এনে দিবে। কিন্তু আপনি কোথায় যাবেন? আর এই শহরটাও আপনি চেনে না, যদি কোথাও হারিয়ে যান? কাজ আছে, আর এই শহরে এমন কোনো জায়গা নেই যে আমি হারিয়ে যাব। যেখানে যাবেন সাবধানে থাকবেন। আপনাকে টেনশন করতে হবে না, আন্টি উনি এখানে ঈশার রুমে থাকবে। আন্টি বলাতে আকাশের ফুপু ইশারায় বলে, ব্যাপারটা কি? তখন আকাশও ইশারায় বলে, আসার পর বুঝিয়ে দিব। আর হ্যাঁ, আপনি নিজের বাড়ি মনে করেই থাকতে পারেন। কথাটা বলে আকাশ বেরিয়ে যায়। অন্যদিকে ইরা রুমে গিয়ে ওর বাবার সাথে কথা বলে। এইদিকে আকাশ নদীর ধারে একটা জঙ্গলের ভেতর আসে, ওখানে একটা গাছের সামনে দাঁড়ায়। গাছের আশেপাশে চামড়া সরিয়ে ওখানে হাত দিতেই গাছের নিচে একটা রাস্তা তৈরি হয়, যার ভেতর আকাশ প্রবেশ করে। ভেতরে অনেকগুলো কম্পিউটার, সাথে অনেকগুলো লোক যাদের কাছে অনেক অস্ত্র। আকাশ ওদের সামনে এসে ঈশার ছবি দেয়। এই মেয়েটার ছবি সবাইকে দিয়ে দাও, এই মেয়েটাকে আমি জীবিত দেখতে চাই। এমন ভাবে ওকে আনতে হবে যাতে করে ওর গায়ে একটা আচরণ না লাগে। যে কোনো মূল্যে এই মেয়েটিকে খুঁজে বের করতে হবে, আর ওকে খুঁজে বের করতে করতে যত লোককে লাশ বানাতে হয় বানাও, কিন্তু এই মেয়েকে আমার চাই। লোকগুলো বলে ওঠে, চিন্তা করবেন না, আমি যত তাড়াতাড়ি পারি খুঁজে বের করে আপনাকে খবর দিব। কিন্তু উনি যদি আমাদের দেখে ভয়ে পালিয়ে যায় বা আমাদের সাথে না আসলে তো জোর করে আনতে হবে, এতে করে ওনার। তেমন কিছু না, তবে দরকার হলে আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি চলে আসবো। এটাও সম্ভব না হলে ছবির পিছনে একটা নাম আছে, ওটা বললে তোমাদের সাথে চলে আসবে। তাই হবে। কথাগুলো বলে আকাশ ওখান থেকে চলে আসে। জঙ্গল থেকে বের হলে আকাশের নাম্বারে কল আসে। হ্যাঁ শাকিল বল। কই তুই? কোনো খোঁজ খবর পাচ্ছি না।
ঈশাকে কেউ কিডন্যাপ করেছে, তাই ঈশাকে খুঁজতেই আমি আমেরিকায় এসেছি। কিভাবে হলো? পরে বলছি, তোরা নিজের কাজ কর, আর পারলে জাফরে কিছু বড় বড় লোকদের ধরে ঈশার ব্যাপারে খোঁজ নে। ঠিক আছে, তাই করছি আমরা। এইদিকে আকাশ অনেক ভাবে ঈশাকে খোঁজার জন্য চেষ্টা করেই যাচ্ছে। এদিকে অনেক রাত হয়ে গেল। আকাশ না আসায় বাসার সবাই অনেক দুশ্চিন্তায় আছে। ইরা সেজন্য আকাশের ফুপার কাছে আসে। আঙ্কেল, আসবো? হ্যাঁ, ভিতরে আসো। কোনো কিছু লাগবে? না আঙ্কেল, আকাশ এখনো আসেনি। আমারও টেনশন হচ্ছে আকাশ না আসাতে। তা আঙ্কেল, বাইরে তো অনেক সিকিউরিটি, ওদের কাউকে পাঠালে তো হয়, খুঁজে নিয়ে আসবে। তা লাগবে না, কারণ এই শহর আকাশ না চাইলেও ওকে খুঁজে পাওয়া অসম্ভব। কেন, এর আগেও অনেকবার আকাশকে খুঁজতে পাঠিয়েছি, কিন্তু কেউ পায়নি। আপনারা কি আকাশের কেউ হন? কেন বলো তো? না, আসলে আপনারা দেখতেছি ওকে অনেক ভরসা করেন, সেই জন্য বললাম আর কি। তেমন কিছু না, তুমি গিয়ে ঘুমাও। আচ্ছা আঙ্কেল। ইরা ঘুমানোর জন্য রুমে চলে যায়, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। আকাশকে নিয়ে ভাবতে ভাবতে ইরা ঘুমিয়ে যায়। অন্যদিকে ঈশার বাবা মায়ের চোখে ঘুম নেই, সেজন্য ওনারা ড্রয়িং রুমে এসে বসে আছে। এইদিকে ভোর হতেই আকাশ বাড়িতে আসে। আকাশকে এমন অবস্থায় দেখে ওনারা জিজ্ঞেস করে, আকাশ, সারা রাত কোথায় ছিলে? ফুফু, তুমি জানো না আমি কেন আসিনি। জানি আমি, কিন্তু তুই ভাবে ভেঙে পড়লে কি চলবে? তুমি চিন্তা করো না, আমি এসেকে খুঁজে বের করবই। হ্যাঁ, ওরা বাবার সাথে কন্ট্যাক্ট করেছিল। ওরা বলেছিল আব্বুকে ওদের প্রয়োজন। ভাইয়াকে কোনো প্রয়োজন? এই ব্যাপারে আমি ঠিক কিছু জানি না। আব্বুকে পেলে নাকি ওরা এসেকে ছেড়ে দিবে। এখন ভাইয়া কি বলল? আমি রাজি হয়েছি যেতে, কিন্তু একটা সমস্যা হয়েছে। কি? আব্বুর সাথে কোনো সিকিউরিটি আসতে পারবে না, ওনাকে একা যেতে বলছে। ওরা যদি ভাইয়ার কোনো ক্ষতি করে দেয়? আমি সব দেখে নিব। তাহলে এখন কি করবি? ওরা বলছিল আব্বুকে কল দিয়ে জানাবে কবে যেতে হবে, এর আগে ঈশাকে আমায় খুঁজে বের করতে হবে। তা আমার সাথে যে মেয়েটা এসেছে ওই কোথায়? ও, মনে হচ্ছে রুমে ঘুমাচ্ছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে নেই, নাস্তা রেডি করো, আর সাথে ওকে ডেকে তুলো নাস্তা করার জন্য। তুই রেডি হয়ে আস, আমি নাস্তা রেডি করছি। আকাশ উপরে চলে যায়। ওনারা দেখে আকাশের শার্টের পেছনে রক্ত। আকাশ, তোর শার্টে রক্ত কেন? তোর কিছু হয়েছে নাকি? আমার কিছু হয়নি, আমি উপরে গেলাম। আকাশ চলে যায় উপরে ফ্রেশ হতে। এইদিকে আপনারা হয়তো ভাবছেন রক্ত কি করে আসলো, তাহলে রাতে কি হয়েছিল তা জানা আপনাদের জন্য অনেক প্রয়োজন। তাহলে চলেন রাতে কি হয়েছিল তা আপনাদের জানাই। ফ্ল্যাশব্যাক। রাতে আকাশ বাড়ি থেকে বের হওয়ার পর আকাশ একটা নির্জন জায়গায় হাঁটছে, কেননা এই জায়গায় অনেক বেশি অপহরণ হয়, সেজন্য আকাশের এখানে আসা, যাতে করে কেউ আকাশকে কিডন্যাপ করতে পারে, আর এতে করে আকাশ জাফর কোথায় আছে আর ওর নেটওয়ার্ক কতটুকু যা জানতে পারে। আকাশ যা ভেবেছিল ঠিক তাই হয়েছে। ওই জায়গায় বসার কিছুক্ষণ পর একটা গাড়ি আসে আর আকাশকে অজ্ঞান করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। এভাবে 2 ঘন্টার পর আকাশ নিজেকে একটা রুমে আবিষ্কার করলো। এখানে আকাশের মতো আরো অনেক ছেলে মেয়ে আছে, যাদের ওরা কিডন্যাপ করে নিয়ে এসেছে। আকাশের জ্ঞান ফিরলে ওই রুম থেকে বের হয়ে যায়। বের হয়ে দেখে অনেক লোক এখানে, যাদের হাতে বন্দুক আছে। আকাশ চুপি চুপি ওদের কন্ট্রোল রুমে চলে যায়, কেননা ওই রুম থেকে ওরা সবার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। সেজন্য ওই রুমে দেখে অনেক গার্ড, কিন্তু আকাশকে তো যে করেই হোক ওই রুমে যেতেই হবে, কারণ এখান থেকেই জাফরের সব তথ্য নিতে হবে। তাই আকাশ ওখানে থাকা একটা বন্দুককে সাইলেন্সার লাগিয়ে ওখানে থাকা সবাইকে মেরে ফেলে। সাথে কম্পিউটার নিয়ে বসে পড়ে ফাইলগুলোর সাথে তথ্যগুলো কপি করার জন্য, তাই পেনড্রাইভ ইউজ করে সব কপি করতে থাকে। কিন্তু তখন একটা লোক এসে পেছন থেকে আকাশের পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। চেয়ারের কারণে ছুরির আঘাত বেশি লাগেনি। চেয়ার থেকে উঠে ওদের মারতে থাকে। একদিকে মারছে, অন্যদিকে আকাশ নিজেও মার খাচ্ছে। একদিকে আকাশের পেরে ওঠে না,
কেননা ওরা আকাশের মুখে স্প্রে করে আকাশকে অজ্ঞান করে ফেলে আগের মতো। আকাশ অজ্ঞান হওয়ার পরই ওই রুমে কয়েকজন লোক প্রবেশ করে। ওরা ওখানে থাকা সবাইকে মেরে ফেলে এবং সাথে ওখানে থাকা ছেলে মেয়েদের কেউ ওখান থেকে বের করে আনে। এর সাথে ওই গুদামটাও বোম দিয়ে উড়িয়ে দেয়। অজ্ঞান হওয়াতে আকাশের জ্ঞান ছিল, সেজন্য ওরা একটা হাসপাতালে নিয়ে আসে আকাশকে। ডক্টর জ্ঞান ফেরার জন্য একটা ইঞ্জেকশন দেয়, সাথে আকাশের পেছনে ছুরির আঘাত কেটে যাওয়ার স্থানটাও ঠিক করে দেয়। কিন্তু আকাশের শার্ট এখনো চেঞ্জ করেনি, যার জন্য রক্তটা এখনো শার্টে লেগে আছে। জ্ঞান ফেরার পর ওরা আকাশকে সবকিছু বুঝিয়ে দিয়ে বাড়ির সামনে নামিয়ে নিয়ে চলে যায়। এখন হয়তো আপনারা ভাবছেন কারা আকাশকে বাঁচালো, সে সম্পর্কে আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। তবে এতটুকু জেনে রাখুন, আকাশই কিন্তু ওদের বলেছে আকাশকে ফলো করে ওর সাথে আসার জন্য। বর্তমানে আকাশ ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। ওখানে দেখে ইরা আর ওর ফুপু ফুপা বসে আছে। নাস্তা দাও, আমি আবার বের হব। এই, আপনি সারা রাত বাড়িতে ছিলেন না, আর যাও আসছেন, এখন বলতেছেন আবার বের হব। যাবেন কোথায় আপনি? আমি এখানে ঈশাকে খুঁজতে এসেছি, বসে বসে আড্ডা মারতে নয়। আমিও যাব আপনার সাথে। আমি এখন যেখানে যাব ওখান থেকে বেঁচে নাও ফিরতে পারি, তাই আপনাকে সাথে করে নিতে পারবো না। কথাটা শুনে ইরার চোখ দিয়ে না চাইতেও কয়েক ফোঁটা পানি বের হয়ে গেল। কেন একটা মেয়ের জন্য নিজের জীবন এইভাবে শেষ করতেছেন? একটা শুনে রাখেন, ঈশার জন্য আমি নিজের জীবনটা যেমন দিতে পারি, ঠিক তেমনই অন্যের জীবনটাও নিতেও পারি। আচ্ছা, একটা কথা বলেন, আপনি কি ঈশাকে ভালোবাসেন? হ্যাঁ, কারণ ঈশা আমার বোনের মতো। তা দেখে আকাশের ফুপু ফুপা ভয় পেয়ে যায়, কারণ ওনারা আকাশের মেজাজকে অনেক ভয় পায়। আপনি খাওয়া শেষ করে রুমে রেস্ট নেন। আমি আজকে যেখানে যাব জানি না কখন ফিরবো, তাই আমি ওখান থেকে আজ রাতের মধ্যে যদি না আসি তাহলে এনাকে লন্ডনে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। দেখুন, আমি আপনাকে ছাড়া যাব না। আমি না আসলেও আপনাকে যেতে হবে, কারণ আপনার বাবা মা অপেক্ষা করছে আপনার জন্য। আমি আপনাকে ছাড়া কোথাও যাব না। আমি যেখানে যাব ওখান থেকে বেঁচে আসতে পারবো কি পারবো না তা আমি জানি না, শুধু এতটুকুই জানি আজকে যে করে হোক ঈশাকে তো আমি মুক্ত করবই। কথাটা বলে আকাশ বেরিয়ে পড়ে। এইদিকে ইরা না চাইতেও চোখের পানি বেরিয়ে পড়ল, সেই দিকে আকাশ খেয়াল না করে বেরিয়ে পড়ে। অন্যদিকে শাহজাহান চৌধুরীও ওদের কথায় রাজি হয়ে যায়। সেজন্য জাফর ইকবাল শাহজাহান চৌধুরীর বাড়িতে নিজের লোক পাঠায় শাহজাহান চৌধুরীকে নিয়ে আসার জন্য। ঠিক তাই একটা হেলিকপ্টার থেকে কয়েকজন লোক এসে নিজে চলে যায় শাহজাহান চৌধুরীকে। অন্যদিকে আকাশ ওই জঙ্গল দিকে যায় কোনো খোঁজ খবর পেয়েছে কিনা। কেন শাহজাহান চৌধুরীকে বাড়ি থেকে তুলে নেওয়ার কারণে ওনাকে কোথায় নিয়ে গিয়েছে তার কোনো ঠিকানা পাচ্ছে না। সেজন্য আকাশ এখানে আসে, কারণ আকাশ ভালো করেই জানে এখানে আসলে ঠিকানা পাওয়া যাবে। ঠিক তাই হলো, আকাশ ওখানে এসে ঠিকানা নিল, সাথে ডেভিল মার্কা একটা হাসি দিয়ে বেরিয়ে পড়ে ওই ঠিকানায়। অন্যদিকে শাহজাহান চৌধুরীকে নিয়ে যাওয়ার পর থেকে সিবিআই এর লোক সাথে সব ধরনের ফোর্স ওনাকে খুঁজতে লেগে যায়। তার চেয়ে বড় কথা হলো সিবিআই বড় অফিসার আকাশকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু আকাশের ফোনে কল যাচ্ছে না। সেজন্য উনিও চিন্তায় আছেন, কারণ আকাশ ওনার থেকে অনেক সিনিয়র, সেজন্য উনি হচ্ছে করলেও আকাশকে কিছু বলতে পারছে না। এইদিকে আকাশ হেলিকপ্টারে করে এই জায়গা থেকে অনেকটা দূরে ল্যান্ড করে, সাথে নিজের প্রয়োজনীয় সবকিছু নিয়ে ওদের আস্তানায় যেতে থাকে। ওখানে যেতে যেতে আকাশ অনেক লোককে মেরে ফেলে, কিন্তু সবার আগে পেরে ওঠে না, কারণ ওখানে হাজারের মতো লোক ছিল। সেজন্য সবার সাথে পেরে না ওঠায় ওরা আকাশকে বন্দি করে জাফর ইকবালের সামনে নিয়ে যায়। জাফর ইকবাল তো আকাশকে দেখে ভয় পেয়ে যায়। এই, আমি কাকে দেখছি? যা দেখছিস ঠিকই দেখছিস, ঈশাকে ছেড়ে দে। আরে, ওই মেয়েটাকে ছেড়ে দেওয়ার জন্য তো শাহজাহান চৌধুরীকে তুলে এনেছি, তাহলে তুই কেন শুধু শুধু কষ্ট করতে গেলি? ওই শাহজাহান চৌধুরী, ওই মেয়েটিকে নিয়ে আয়। একটু পরে শাহজাহান চৌধুরী ও ঈশাকে নিয়ে আসা হলো। ঈশা তো আকাশকে দেখে, ভাইয়া এই কি অবস্থা হয়েছে তোর? আমি ঠিক আছি জাফর, তোর সব শত্রুতা আমার সাথে, ওদের ছেড়ে দে। এখান থেকে যে কোনো একজনকে ছাড়বো, এখন বল কাকে ছেড়ে দিব? ঈশাকে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা কর, তারও বাকি হিসেব হবে।
আমি জানি তুই এক কথার মানুষ, সেই জন্য ঈশাকে ছেড়ে দিলাম। ভাইয়া আমি তোকে রেখে মামাকে ছেড়ে যাব না। আমার কথা চিন্তা করিস না। এইদিকে জাফরের লোক ঈশাকে বাড়িতে পৌঁছানোর জন্য হেলিকপ্টারে ওঠায় এবং নিয়ে যায়। এইদিকে ঈশা বাড়িতে পৌঁছায়, সাথে ওই লোকগুলোর মাধ্যমে জানায় সে বাড়িতে চলে এসেছে। কথাগুলো আকাশ শুনছিল, কারণ ততক্ষণে ওরা শাহজাহান চৌধুরী ও আকাশকে গুলি করে জাফর ইকবাল ওখান থেকে চলে যায়। আকাশ মরার আগে ঈশাকে বলে, আমি মনে হচ্ছে আর বাঁচবো না, ইরাকে ওর বাড়িতে পাঠিয়ে দিস। কথাটা বলে শেষ করার আগেই আমার জ্ঞান হারায়। তা শুনে ঈশা ভাইয়া বলে চিৎকার দিয়ে ওঠে। গল্পে এখনো অনেক কাহিনী বাকি আছে, যা আপনারা সিজন 2 এর মধ্যে জানতে পারবেন। সিজন 2 এর মধ্যেই জাফরের সাথে আকাশের শত্রুতা কি, আর শাহজাহান চৌধুরী অথবা আকাশ কি বাঁচবে কিনা এইসব জানতে পারবেন। সেজন্য পুরো গল্পের কাহিনী বুঝতে সিজন 2 পর্যন্ত অপেক্ষা করেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।